সুপ্রিয় দর্শক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, 34তম আন্তর্জাতিক এবং 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে পরিচালিত প্রতিষ্ঠান ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বার্জার পেন্টস বিশেষ গোলটেবিল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, এবছরের প্রতিপাদ্য বিষয় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখেই আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিবন্ধী জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি, কর্মসংস্থান ও শিক্ষা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির হেলথ উইংয়ের প্রধান সমন্বয়কারী ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ রেজাউল কবির। আর উপস্থিত আছেন হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, দৃষ্টিজয়ী প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ জহিরুল ইসলাম, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানের অভিভাবক সাবিরা সুলতানা। আর উপস্থিত আছেন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্যসম্পন্ন উদ্যোক্তা শর্মী রায়। দর্শক, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। যদিও সংবিধানে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে, তবুও শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়। এই বাধাগুলোকে অতিক্রম করে তাদের এই সম্ভাবনাগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, কাজে লাগাতে পারি, সেটা নিয়েই আমরা আলোচনা করব আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। চলুন দর্শক, শুরু করি আমাদের আজকের আলোচনা। শুরুতেই চলে যেতে চাই আমাদের দৃষ্টিজয়ী প্রতিবন্ধী ব্যক্তি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম। অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম, একজন দৃষ্টিজয়ী প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আপনার শিক্ষা ও কর্মজীবনের সংগ্রামের বাস্তব অভিজ্ঞতার কথা শুনতে চাই। সমাজ এবং রাষ্ট্র আপনার প্রতি কতটুকু সংবেদনশীল ছিল? জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 2025 উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন অ্যাডভোকেট, অ্যাডভোকেট জহিরুল ইসলাম। আমি কাজ করছি নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী হিসাবে। তা আমাকে যে প্রশ্নটি করা হয়েছে, আমরা দৃষ্টি প্রতিবন্ধী তথা প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের চলার পথে, আমাদের এই জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কি কি বাধার সম্মুখীন হই, কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এ পর্যন্ত আসছি। যখন আমার বয়স 5 বছর, তখন হাম হয়ে আমার দৃষ্টিশক্তি চলে যায়। 90-91 সালের কথা বলছি। তখন আপনারা জানেন বাংলাদেশের অবস্থা প্রতিবন্ধীদের নিয়ে কিন্তু আরও অতটা সচেতন মানুষ ছিল না। সরকারি বেসরকারিভাবে কোথাও তেমন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, পাশাপাশি আপনার মানুষও ততটা সচেতন ছিল না। তারপরেও আমার বাবা কোনো একজন দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছিলেন যে দৃষ্টি প্রতিবন্ধীরা লেখাপড়া করতে পারে। তারই অংশ হিসেবে 1993 সালে আমি ব্রেইল পদ্ধতিতে দি সেলভেশন আর্মি স্কুলে ভর্তি হই। ওখান থেকে আমি পড়াশোনা মূলত আমার শুরু। এরপর আমি চলে যাই জামালপুর অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন এবিসি পরিচালিত একটি হোস্টেলে, যেখান থেকে আমি 2003 সালে এসএসসি পাশ করি এবং 2005 সালে নারায়ণগঞ্জ আদমজী কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করি। 2005-06 সেশনে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হই এবং সেখান থেকে আমি 2009 অনার্স এবং 2010 সালে আমি এলএলএম ডিগ্রি অর্জন করি। 2013 সালে বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বারশিপ অর্জন করি। কিন্তু এই চলার পথটা কিন্তু আমার জন্য সহজ ছিল না। আমি বলেছি আমার পড়াশোনা জামালপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। কারণ কি? কারণ হলো আমাদের প্রতিবন্ধীদের লেখাপড়ার ব্যবস্থা সব জায়গায় নাই। যেখানে একজন অপ্রতিবন্ধী শিশু
তার বাবা মার কাছে থেকে আদর স্নেহে ভালোবাসায় তার সমাজে, অর্থাৎ যে সমাজে সে বসবাস করে ওই সমাজে পড়াশোনার সুযোগ পাচ্ছে, ছেলে মেয়েদের সাথে খেলাধুলার সুযোগ পাচ্ছে, তখন আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমাকে কিন্তু অন্য একটি জায়গায়, অন্য একটি নতুন পরিবেশে পড়াশোনা করতে হচ্ছে, যেখানে আমার পারিবারিক স্নেহটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সেই স্নেহ থেকে কিন্তু আমি না, শুধু এই ধরনের প্রতিবন্ধী ভাই বোন আমরা যারা আছি তারা সবাই কিন্তু বঞ্চিত হয়েছে। তারপরও জীবনের প্রয়োজনে প্রতিষ্ঠার জন্য আমরা এই ত্যাগটা করেছি, আমার পরিবারও করেছে। আমার বাবা, আমরা শুনেছি, আমাকে স্কুলে যখন হোস্টেলে দিয়ে আসতেন, বাসায় এসে কান্না করতেন, মা কান্না করতেন যে আমার ছেলেটা কীভাবে চলবে, কীভাবে হাঁটবে, কীভাবে খাবে ইত্যাদি নিয়ে ভাবতেন। তো পরিশেষে কিন্তু আমরা এই ত্যাগটা স্বীকার করেছি। স্বীকার করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের যেই আমাদের ভালোবাসা, স্নেহ, মমতা ইত্যাদি কিন্তু আমাদেরকে বিসর্জন দিতে হয়েছে। আমরা অনেক পারিবারিক অকেশনে আসতে পারতাম না, আমরা অনেক সামাজিক প্রোগ্রামে আমরা যেতে পারতাম না। সেটা পড়াশোনার কারণে হোক, সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে হোক, আমাদের সেই সুযোগটা কিন্তু ছিল না। লেখাপড়ার ক্ষেত্রে যদি বলি, জানেন আপনারা যে আমরা দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করি। এমনও হয়েছে যে আমরা পরীক্ষা দিচ্ছি, অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা, তার আগের দিন আমি বাংলা পরীক্ষা দিয়েছি, তারপরের দিন আমার বাংলা বই আমি হাতে পেয়েছি। তাহলে আমরা কিভাবে পড়াশোনা করেছি? আমরা আমাদের বন্ধুবান্ধব, শিক্ষক যারা ছিলেন তাদের কাছ থেকে পড়াটা রেকর্ড করে শুনে শুনে মুখস্থ করেছি, তারপর সেটা শ্রুতি লেখকের মাধ্যমে আমরা পরীক্ষার খাতায় লিখেছি। এই কষ্টগুলো কিন্তু আমাদের করতে হয়েছে। যদিও এখন সরকারিভাবে আমাদেরকে ব্রেইল বই এসএসসি পর্যন্ত দেওয়া হচ্ছে, তারপরেও এখন যতটুকু দেওয়া উচিত, শুধু বই দিলে তো হবে না, বইয়ের পাশাপাশি প্রতিবন্ধীদের তথা দৃষ্টি প্রতিবন্ধীদের লেখাপড়াকে আরও অগ্রগতি এবং আরও উন্নত শিখরে নিয়ে যেতে হলে কিন্তু আরও কিছু সাপোর্ট আমাদের দেওয়া উচিত। যেমন ধরুন, শ্রুতিলেখক একটি সমস্যা, আমাদের যোগ্য শ্রুতিলেখক কিন্তু সবসময় পাওয়া যায় না। মনে করেন আমি পরীক্ষা দেব, প্রশ্নপত্র পড়ে আমাকে শোনাবে, আমি তার উত্তর তাকে বলবো, সে আবার সেটা খাতায় নোট ডাউন করবে। এটা কিন্তু যেমন সময় সাপেক্ষ, তেমনই যদি শ্রুতিলেখক ভালো না হয়, ভালো লিখতে না পারে, তাহলে কিন্তু যদি সে বানান ভুল করে, সে যদি উত্তর একটু ছোট লেখে, তাহলে কিন্তু মার্ক কিন্তু আমার কমে যাচ্ছে। কারণ খাতায় তো আর লেখা নাই যে আমি প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী। যিনি খাতা মূল্যায়ন করেন, ওখানে কিন্তু উনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবেই কিন্তু খাতাটাকে মূল্যায়ন করতে হচ্ছে। সুতরাং আমাকে কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে অন্য একজন ব্যক্তির উপর, তার লেখার উপর। আমার লাইফের একটি ঘটনা বলতে চাই। 2003 সালে যখন আমি এসএসসি পরীক্ষায় অংশ নেব, আপনারা জানেন যে শ্রুতিলেখক পরীক্ষা দিতে শ্রুতিলেখকের পারমিশন লাগে শিক্ষা বোর্ড থেকে। 2003 সালের 26শে মার্চ পর্যন্ত আমাদের পরীক্ষা হয়েছিল 27শে মার্চ 2003, কিন্তু 26শে মার্চ পর্যন্ত আমি কোনো শ্রুতিলেখকের পারমিশন ঢাকা বোর্ড থেকে পাইনি। আপনারা জেনে খুশি হবেন, আমি জামালপুরে যখন পড়াশোনা করতাম, আমি কেন্দ্রীয় কলতান কচিকাচার মেলার সাথে যুক্ত ছিলাম। বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক প্রতিষ্ঠান, বিতর্ক, উপস্থিত বক্তৃতা ইত্যাদি প্রোগ্রামে অংশ নিতাম। আমি জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায়ও 2003 সালে জাতীয় মৌসুমি প্রতিযোগিতা যেটা হয় শিশু একাডেমিতে আমি 3য় স্থান অধিকার করেছি সারা বাংলাদেশে। তো সেই প্রোগ্রামের প্রেক্ষিতে আমাকে তখনকার ডিসি স্যার চিনতেন। আমি স্যারকে বলেছিলাম, স্যার আগামীকাল আমার পরীক্ষা, অথচ আমি শ্রুতিলেখকের অনুমতি পাইনি, আমি পরীক্ষায় কী করে যাব? তখন স্যার বলল, অসুবিধা নেই, আমি কেন্দ্রীয় সচিবকে বলে দেবো, তুমি পরীক্ষা দিতে যাবে। তো স্যার ভালো ছিলেন বিদায় হয়তো আমি এই সুযোগটা পেয়েছি। কিন্তু আমি কথাটা কেন বললাম, যখন আমার ফ্রেন্ডরা প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার জন্য, আর তখন আমাকে কিন্তু টেনশন করতে হচ্ছে আমার শ্রুতিলেখকের পারমিশন পাবো কি না, কালকে আমি পরীক্ষা দিতে যাব কি না। ওই সময় যদি ডিসি স্যার আমাকে হেল্প না করতেন, হয়তো আমার এসএসসি পরীক্ষাটা দেওয়া হতো না বা আরও বিড়ম্বনার শিকার হতে হতো। জি, আমরা বুঝতে পারছি যে আপনার শিক্ষা জীবন অনেক সংগ্রাম ছিল এবং এই সংগ্রামের মাধ্যমেই আপনি আসলে এতটা দূরে এসেছেন। আপনার কর্মজীবনের অভিজ্ঞতার কথা জানতে চাই যে এক্ষেত্রে আসলে কী ধরনের সংগ্রাম আপনাকে করতে হয়েছে এবং এখনও করতে হচ্ছে। আসলে আমরা প্রতিবন্ধীরা যারা বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত আছি বা কাজ করছি, সেখানেও কিন্তু আমাদের বাধার সম্মুখীন হতে হয়। যেমন ধরুন, আপনি প্র্যাকটিসে যাবেন কোর্টে, প্রথমত মক্কেলরা মনে করে যে সে দৃষ্টি প্রতিবন্ধী, সে তো আবার মুভ করবে কীভাবে, কোর্টে সাবমিশন দেবে কী করে, সে তো পারবে না। এই যে একটা নেগেটিভ চিন্তা শুরু থেকে আসে, এক্ষেত্রে কিন্তু আমাদের মামলা পেতেও কিন্তু অনেক সমস্যা হয়। আমরা মক্কেলদেরকে বোঝাতে খুব কষ্ট হয়, কারণ সাধারণত
নিম্ন আদালতগুলিতে কিন্তু দেখবেন মক্কেল হয় সেই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যারা লেখাপড়া জানে না, ডিসএবিলিটি সম্পর্কে তেমন তারা সচেতন না। তো এই ধরনের লোকদেরকে বোঝানো খুব কঠিন হয়ে যায়। তারপর সব কলিগরাই যে বুঝেন আইনজীবীরা, তাও কিন্তু ব্যাপারটা না। তাদেরকেও আমাদেরকে বোঝাতে হয় যে ভাই আপনি ড্রাফট করবেন কিভাবে, আপনি ম্যাজিস্ট্রেটের সামনে কথা বলবেন কিভাবে। এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে অবিরতই ফেস করতে হয়। তারপরেও আমরা চালিয়ে যাচ্ছি। কিছু সহকর্মী তো থাকেনি যারা আন্তরিক, এত কথাবার্তার মাঝেও 2-4 জন ভালো লোক, আন্তরিক মানুষ তো থাকেন যারা আমাদের উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন, এবং এইভাবেই আমরা আসছি। যেমন আমি এক্সাম্পল হিসেবে নারায়ণগঞ্জে বলতে চাই যে নারায়ণগঞ্জের বারের যিনি তখন প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাকে একবার সাবমিশনের সময় জাজ সাহেবকে বলছিলেন যে মাননীয় জাজ, আপনি আমাদের মানে মামলার রায়ে একটু জামিন কম দিবেন, কিন্তু আমার এই ভাই নারায়ণগঞ্জে একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী ভাই, ওনাকে জামিন 2-4টা বেশি দিবেন, তো যেন উনি চলতে পারে। তো এই যে বিষয়গুলি আছে, এরকম পজিটিভ দিক কিছু আছে, কিন্তু আমাদের কিন্তু মানুষকে বোঝানোটা খুব কঠিন হয়ে যায় যে আমি অন্যদের মতোই পারি, আমার কাছে আসলে আমরা কিন্তু বেশি ফিও নিই না, আমরা হয়রানিও করি না, আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতিও কাউকে দিই না। আপনার মতো যারা সংগ্রাম করছেন তাদের জন্য এই মুহূর্তে আসলে করণীয়টা কি? নীতি নির্ধারকরা আসলে কি করতে পারেন? আমার বিভিন্ন সেক্টরে যারা প্রতিষ্ঠিত প্রতিবন্ধী ভাই তথা দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনরা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রথমে আপনার প্রতি আপনার কনফিডেন্স লেভেলটা ঠিক থাকতে হবে। আপনি যদি নিজেকে যোগ্য করে উপস্থাপন করতে পারেন, আপনি যদি আপনার দক্ষতার এস্টাবলিশ করতে পারেন, দেখাতে পারেন যে আমি এই কাজটা পারি, তাহলে কিন্তু একসময় কলিগরা, আপনার সহকর্মীরা কিন্তু মেনে নিতে বাধ্য হবে যে না, আমি এটা ওনার দ্বারা এটা সম্ভব। তো সেক্ষেত্রে তাদেরকে একটু কাউন্সিলিং করতে হবে, বোঝাতে হবে যে আমাকে একটি সুযোগ দেন। আমাকে সুযোগ না দিলে তো মানুষকে আসলে বোঝার উপায় থাকে না। আমি গান পারি, এটা আমাকে গাইতে না দেওয়া পর্যন্ত কিন্তু আমার বোঝার সুযোগ নেই যে আমি গান পারি, আমি যতই মুখে বলি না কেন। সুতরাং আমাকে তাদের কাউন্সিলিং করতে হবে, সরকারি বেসরকারিভাবে হোক, একজন মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে হবে। আমাকে অপ্রতিবন্ধী মানুষকে এটা ভাবতে হবে যে প্রতিবন্ধী ভাই বোন তারা যখন এই পর্যন্ত আসতে পেরেছে, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু আছে, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। তাদেরকে বিভিন্ন ফোরামে কথা বলতে দিতে হবে, তাদের অধিকারগুলি নিয়ে কথা বলতে হবে, তারা যে পারে সেটা প্রকাশের সুযোগ তাদেরকে দিতে হবে। আমি মনে করি যদি সবাই সুযোগ পায়, তাদের সর্বোচ্চটা প্রতিবন্ধী ভাই বোনেরা যদি দিতে পারেন, তাহলে নিশ্চয়ই সমাজ যেমন বুঝবে, পাশাপাশি আমরাও আমাদের যোগ্যতা স্বাক্ষর রেখে আমার মনে হয় কিছু আমরা করতে পারবো সমাজের জন্য। আমি সঞ্চালক মহোদয়ের কাছে একটি জিনিস একটু বলতে চাই। আজকের যে প্রতিবাদ্য বিষয়, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সমাজের অগ্রগতি ত্বরান্বিত করি, অত্যন্ত সুন্দর একটি প্রতিবাদ্য বিষয়। কিন্তু তা আমি এখানে আমাদের মেহমান হিসেবে অনেক রাজনীতিবিদ, বিভিন্ন সুশীল সমাজবৃন্দ আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে 1 মিনিটে বলতে চাই, এই সমাজটাকে যদি গড়তে চাই তাহলে কিন্তু আসলে সকলের অংশগ্রহণে করতে হবে। এখন একজন প্রতিবন্ধী যে লেখাপড়া করেছে, সে যদি চাকরি না পায়, তাহলে সে সমাজে অন্তর্ভুক্ত হবে কী করে? সবাই তো চাকরি পাবে না, তাহলে বেসরকারি পর্যায়ে তাদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই চিন্তা যদি আমাদের মাথায় না থাকে, তাহলে প্রতিবন্ধীরা কিভাবে সুযোগ পাবে? প্রতিবন্ধীদেরকে যদি আপনি রাজনীতিতে সুযোগ না দেন। জহিরুল ইসলাম, এখানে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় আছেন, তার কাছে কি কোনো চাওয়া বা পরামর্শ বা সুপারিশ কিছু আছে কিনা, অথবা কোনো প্রত্যাশা? জি, ধন্যবাদ। আমি খুবই খুশি হলাম যে আমাদের একজন দক্ষতা উন্নয়ন বিষয়ক চেয়ারম্যান সাহেব আছেন। আমি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রতিবন্ধী জনগোষ্ঠীদেরকে সুযোগ দিলে তারা যে কোনো কাজ করতে পারে। তথ্য প্রযুক্তি থেকে শুরু করে তারা পড়াশোনা, গান, নৃত্য, আবৃত্তি, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিশেষ করে স্পেশাল গেম, অলিম্পিক গেম, সব জায়গাতেই তারা স্বাক্ষর রেখেছে। শুধু আমাদের সুযোগটা করে দিতে হবে। তা আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি প্রতিবন্ধীদের জন্য তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা অনুযায়ী আপনারা কিছু প্রশিক্ষণ, কিছু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইত্যাদি যদি শুরু করে দিতে পারেন, তাহলে কিন্তু প্রতিবন্ধীরা যে সেক্টরে পারদর্শী, যে গান পারে সে গানে যাবে, যে কবিতা পারে সে কবিতায় যাবে, যে ভালো শিক্ষকতা করতে পারে শিক্ষকতা যাবে। এই ধরনের সেক্টর ওয়াইজ ক্যাটাগরিলি যদি আমরা তাদের জন্য কিছু করতে পারি, নিশ্চয়ই প্রতিবন্ধীরা সমাজের বোঝা হবে না, তারা সমাজের অবদান, উন্নয়নের অবদান কিন্তু রাখতে পারবে। আমি এটা আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে উনি। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাকে। জি, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এমন সব রং শুধু বাংলায় সম্ভব।
রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও। বার্জার। দর্শক, এবারে চলে যাচ্ছি একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের অভিভাবকের কাছে। সাবিরা সুলতানা, আপনি একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানের মা। একজন অভিভাবক হিসেবে সন্তানের শিক্ষা, চিকিৎসা এবং ভবিষ্যৎ নিয়ে আপনার প্রধান উদ্বেগের জায়গাটা কোথায়? আমার ছেলে মেঘ, ওর 19 বছর বয়স, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ওর বিহেভিয়ারে একটু প্রবলেম আছে, আর এমনিতে ব্যবহারিক জ্ঞান, ছবি আঁকা, এগুলো খুব ভালো বোঝে। আর হিয়ারিংয়ে ওর একটু সমস্যা আছে, তো এই নিয়ে চলছে। ও এখন একটা স্পেশাল স্কুলে আছে, তো স্কুল থেকেও যথেষ্ট গ্রুমিং ওকে করানো হয়। ও হ্যান্ড পেইন্টের কাজ, তারপর ছবি আঁকা, তবলা বাজানো, এগুলো সবই পারে। রান্না করতে পারে। এই যে বলছেন পারে, ওকে নিজে নিজেই শিখেছে নাকি ওকে প্রশিক্ষণ দিতে হয়েছে? বাবা এবং মা আমরা দুজনে ওকে সর্বক্ষণ ওকে সেই সহযোগিতাটা করে আসছি। আর স্কুল থেকে যে গ্রুমিংটা হয় সেটাও হচ্ছে। তবে এক্ষেত্রে আমি প্রথম থেকেই বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেইনি আমার ছেলে মেঘের জন্য। আমি যা করি ও আমার সাথে সাথে তাই করে। আমি ছুরি, কাঁচি, বটি সব ওর হাতে ছেড়ে দিয়েছি। ও ধরুক, ওর হাতটা একটু কাটুক। হাতটা কেটে গেলে ও পরের বার ভালো করে ধরবে, সাবধানে কাজ করবে। ওরা তো ভিজুয়াল লার্নার। এটা আমার মনে হয় অভিভাবকদের চিন্তা করতে হবে যে হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর না করে যদি সম্ভব হয় যতটুকু পারা যায় একা ছেড়ে দেওয়া, বাবা মায়ের সব কাজের সাথে ওকে রাখা। আমার মনে হয় এটা অনেক হেল্প করে। সাহসী একজন মা আপনি। আপনি শিক্ষার কথা বললেন, এখানে আসলে একটু হতাশ হওয়ার ব্যাপার আছে। স্পেশাল স্কুলগুলো তো করছে, ওরা তো স্পেশাল বাচ্চাদের নিয়েই কাজ করে, কিন্তু সাধারণ যে স্কুলগুলো এখানে আমাদের তেমন কোনো অবকাঠামো নাই। সম্ভবত সরকার থেকে পারমিশন আছে যে এই বাচ্চারা স্কুলে আসলে ওদেরকে নিতে হবে, কিন্তু স্কুলের স্বাভাবিক স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী, প্রথমত আমি শিক্ষকদের কথাই বলবো, ওই রকম হেল্পফুল না। মানে একটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা আসলে তারা যে তাকে গ্রহণ করবে, হাসি মুখে কথা বলবে, তাদের সেই গ্রুমিংটা নাই। মানে এটা থাকা উচিত। এবং আমার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও আমি দেখেছি যে আমি যেখানে নিয়ে গিয়েছি একটা সরকারি প্রাইমারি স্কুল, আমি সেটা আমার মিরপুর 12 নম্বরে বাসা, ওখানেই আমি কোনো সহযোগিতা পাইনি। স্কুলের যিনি প্রিন্সিপাল, প্রধান শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষিকা প্রথম দিন থেকে এত মুখ কালো করে আমার সাথে কথা বলছিলেন যে আমি যেন দ্বিতীয়বার আমার ছেলেটাকে নিয়ে ওখানে না যাই। ওটা মুখে বলে না, কিন্তু আমি কিন্তু বুঝি। কারণ মেয়েকে যদি নিয়ে নিতে হয় তাহলে তো ওকে সহযোগিতা করতে হবে, ওর প্রতি সবাইকে যত্নশীল হতে হবে, কিন্তু সেই দায়টা তারা নিতে রাজি না। এটা উনি মুখে বলেন নাই, কিন্তু ওনাদের আচরণে বোঝা গেছে। আমি প্রথম দিন নিলাম, দ্বিতীয় দিন নিয়ে গেলাম, পরে নর্মাল বাচ্চাদের সঙ্গে ওকে বসালো। তারপর আমাকে মানে ওরা যে ব্রিফটা করলো যে দেখেন ও তো এদের সাথে বসতে চাচ্ছে না, এই হচ্ছে ওই হচ্ছে, ওনারা আসলে হেল্পফুল না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর আরেকটা কথা বলি, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চারা আছে ওদের যে ইশারা ভাষাটা, যেমন আমার ছেলে বা আমার ছেলের মতোই যারা আছে, ওরা পথে ঘাটে যখন হয়তো ওদের টয়লেট যেতে হবে বা কোনো একটা কিছু নিড, ওরা কিন্তু ইশারা ভাষাটা জানে, কিন্তু ও কাকে বলবে? আমার পথচারী, দোকানদার, সাধারণ শিক্ষার্থী, ওরা কিন্তু কেউ বোঝে না ওর ইশারা ভাষাটা। মানে ওদের চাহিদাগুলো বোঝে না, বোঝায় হ্যাঁ ইশারা দিয়ে, এখন কিন্তু যারা ওর আশেপাশে আছে তারা বোঝে না। আমার জোর দাবি, এখানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক স্যার আছেন, তা আমার জোর দাবি যে সাধারণ যে শিক্ষা প্রতিষ্ঠান এখানে ইশারা ভাষাটা, যে সাধারণ ছাত্রছাত্রী, আমি না হয় অন্যদের কথা বাদ দিলাম, যারা স্কুলে পড়ছে তারা যেন ওদের ইশারা ভাষাটা বোঝে, তাহলে মনে হয় ওদের আমাদের যে বাচ্চারা আছে ওদের বিহেভিয়ারের সমস্যাটা অনেক কমে আসবে। কারণ ওরা কিন্তু কমিউনিকেট করতে পারে না, একটা কিছু বোঝাচ্ছে আমরা কিন্তু বুঝি না, ও কিন্তু কান্না জুড়ে দিল, কিন্তু আমি যদি ওর সাইন ল্যাঙ্গুয়েজটা বুঝি বা ও এরকম করে দেখাচ্ছে সে টয়লেটে যাবে, আমি হয়তো বুঝলাম না, আমি ওকে বিরক্ত হচ্ছি, কেন নয়েজ করলো, কেন দেখা গেল ও হয়তো টয়লেটের কাজটা এখানেই সেরে দিবে। এটা তো হয় আমাদের এই বাচ্চাদের নিয়ে, তো আমাদের এরকম অভিজ্ঞতা হয়। তো দেখা যাচ্ছে অনেকক্ষণ হয়তো নয়েজ করছে, কান্নাকাটি করছে, বোঝাতে পারছে না। আমি চাই যে ইশারা ভাষাটা যেন একদম সর্বস্তরে স্কুলে যেন এটাকে
দেয়া হয় সবার জন্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা, এই সংখ্যাটা কিন্তু নেহাতি কম না। এখন আমার মনে হয় ঘরে ঘরে একটা পরিবারে নতুন শিশু জন্ম নেয়, মানে আমাদের বুঝতে বুঝতেই হচ্ছে 3-4 বছর, 5 বছর, 6 বছর লেগে যায়। মানে এই যে তার যে প্রথমে আইডেন্টিফাই করা, এটাই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মিসগাইড হই। যেমন আমি আমার ছেলের অভিজ্ঞতা থেকে বলি, আমি যদি দেখি কোনো নিউ বর্ন বেবি হলো, আমি কিন্তু বলি যে তোমরা কিন্তু সব রেসপন্সগুলো খেয়াল করবে। এটা আমি বলছি, কিন্তু অন্য কেউ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু এগুলো বোঝে না। তো এই এডুকেশনটাও দরকার। আপনার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান মেঘের ভবিষ্যৎ নিয়ে কোন ভাবনাটা আপনাকে তাড়িয়ে বেড়ায়? আপা, এটা সত্যি সত্যি একটা উদ্বেগের প্রশ্ন। এই ভাবনাটাই আমাদেরকে সবচেয়ে বেশি তাড়িয়ে বেড়ায়, যে আমি ওর বাবা, আমরা যখন থাকবো না তখন ও কি করবে, ওর কার অধীনে থাকবে। সরকারের পক্ষ থেকে যদি এই ছেলে মেয়েদের জন্য কোনো অবকাঠামো তৈরি করা হয়, যে বাবা মার চলে যাওয়ার পরে ওরা একটা নিরাপদ জায়গায় থাকবে, তাহলে আমরা অন্তত শান্তি পাই, স্বস্তি পাই। এই ভাবনাটা আমাদের সবসময় তাড়িয়ে বেড়ায় আপা। প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের মানসিক শক্তি যোগাতে সমাজ এবং রাষ্ট্রের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? এখানে রাষ্ট্রের ভূমিকা যদি বলি, আমার মনে হয় যে একটু কঠোর হওয়া দরকার। এটা যেমন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বললাম, যে যারা ছাত্রছাত্রী শিখবে ওরা ইশারা ভাষাটা শিখবে, এদের প্রতি সহমর্মী হবে। তারপর এই ছেলে মেয়েগুলো থেকে রাষ্ট্রের যে সহযোগিতা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, এটা তো একা বাবা মার পক্ষে সম্ভব না। আমি এ পর্যন্ত দেখছি, মানে এই চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে যারা কাজ করছেন তাদের বেশিরভাগই হচ্ছেন বাবা মা, যার মানে এটাতে কিন্তু সমাজের আরেকটা অন্ধকার চিত্র ফুটে উঠছে, যে আমরা ভুক্তভোগী যারা, আমরা যারা এই পরিবারের সদস্য, আমরাই স্ট্রাগল করছি। আমরা সবাইকে পাশে চাই, রাষ্ট্রের অবকাঠামো চাই, আর সমাজের যে সহযোগিতা, এটা বোধহয় অ্যাওয়ারনেস আমরা অ্যাওয়ার করার চেষ্টা করি, কিন্তু সব ক্ষেত্রে হয় না। আবার অনেক কথা আমরা মুখ ফুটে বলতেও পারি না। কেন বলতে পারেন না? যতটুকু সম্ভব বলি, কারণ আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যে সবটুকু বলে দিই, তাহলে হয়তো আমার সারাউন্ডিংটা, যে আমার ছেলে যে পারিপার্শ্বিক যে পরিস্থিতিটা, এটা হয়তো অনেক সময় তার জন্য ভালো হবে না, এরকম মনে হয়। যেমন আমার ছেলে যখন ছোট ছিল, ওকে নিয়ে সব জায়গায় যেতাম। এখন ও বড় হওয়ার সাথে সাথে কিন্তু এটুকু বুঝছি যে ওরা সব জায়গায় ওয়েলকামিং না। সবাই বলে আসো, নিয়ে আসো, আসো না কেন, কিন্তু আমি নিজে বুঝি কতটুকু নিয়ে যাওয়া যাচ্ছে, কতটুকু যাওয়া যাবে, ওকে নিয়ে কেউ ওরিট কিনা, এটা কিন্তু আমি বুঝি। আমরা বাবা মায়েরা বুঝি গ্রহণযোগ্যতাটা সেইভাবে এখনো তৈরি হয়নি। তারপরেও বলি যে তুলনামূলকভাবে আমি ব্যক্তিগতভাবে মেঘের প্যারেন্ট হিসেবে আমরা অনেক লাকি, যে আমরা আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন সবার কাছ থেকে সহযোগিতা পাই, কিন্তু অনেকের ভাগ্যে তো সেটা জোটে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে আপা। ধন্যবাদ আপা। দর্শক, চলে যাচ্ছি আমাদের মাঝে উপস্থিত সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন উদ্যোক্তা শর্মী রায়ের কাছে। শর্মী রায়, একজন উদ্যোক্তা হিসাবে আপনার প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আপনি কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? ধন্যবাদ আপা। আচ্ছা, আমি একটু প্রথম থেকে একটু শুরু করতে চাচ্ছি। আমি ছোটোবেলায় সেরেব্রাল পলসি, এটা সকলেই জানে, এটা বলার বিষয় না। যাই হোক, আমি লেখাপড়ার সুযোগ পাইনি। আমি সাভার সিআরপিতে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি। এরপর যখন নাকি আমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হলো এবং তারা বলল যে নিয়মিত স্কুলে আপনার এই বাচ্চাটা আসলে পড়ার জন্য, সে আসলে স্পেশাল স্কুলের ছাত্রী নয়, সে নিয়মিত স্কুলে তার জন্য যোগ্য। তো যখন আমাকে নিয়মিত স্কুলে নিয়ে যাওয়া হলো, তো ওইখানে আমাকে তারা অ্যাডমিট করেনি। আর বাবা মা আমাদের রোজ একটা আসা যাওয়ার একটা ঝামেলার কারণে তারাও সেটা নিয়ে আর বেশি তেমন একটা আগ্রহ প্রকাশ করেনি, যার কারণে আমার লেখাপড়াটা আর হয়নি। আমার যখন হঠাৎ করে বাবা মারা যায়, তো তার কিছুদিন পর আমার বাবারই এক বন্ধুর ফার্মে আমার একটা জব হয় অ্যাজ এ ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, এবং সেখানে আমি দীর্ঘ 12 বছর পর্যন্ত কাজ করি। আমি কম্পিউটার শেখার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করব। আমি যখন কম্পিউটার শিখতে যাই একটা ছোট কোচিং সেন্টারে, তখন আমাকে বলা হতো এই মেয়ে তো মাউসই ধরতে পারবে না, এই কম্পিউটার শিখবে কী করে। এনিওয়ে, আমি অনেক চেষ্টা করি এবং আমি গ্রাফিক্স ডিজাইনটা শিখি
এবং যেই কোম্পানিতে আমার জব হয় সেখানে আমি ডিজাইনার হিসেবে 12 বছর কাজ করি। করোনাকালীন সময়ে সে কোম্পানিটির একটা ব্যাপক ধস নামে এবং কোম্পানিটি বন্ধের হয়ে যায়। তখন আমি আমার একটা ক্ষুদ্র উদ্যোক্তা কাজ শুরু করি, আমার নিজস্ব একটা ফুড প্রোডাকশন শুরু করি অনলাইনের মাধ্যমে। এবং আমার এই ফুড প্রোডাকশনের নাম অহনা রন্ধনশালা। প্রথমে হোম ফুড সার্ভিস দিয়ে অনলাইনের মাধ্যমে কাজটা শুরু করি এবং আস্তে আস্তে এটা সকলের কাছে পরিচিত হয়। এখন বর্তমানে এটা একটা ছোট ক্যাটারিং হিসেবে রূপান্তরিত হয়েছে এবং এখানে আমরা ছোট্ট একটা রেস্তোরাঁ দিয়েছি এমপাস হসপিটালের অপোজিটে, অহনা রন্ধনশালা। তো এই পর্যন্ত যে জার্নিটা 2020 সালে আমার চাকরি 11 সাল থেকে হয়েছে, 11 সালে 20 সাল পর্যন্ত, এবং তারপরে যে এই যে উদ্যোক্তা হিসেবে গত 5 বছর আমার কাজের যে জার্নিটা, আমি যেটা দেখেছি খুব বাস্তব তেতো কথা বলতেছি আমরা বলি যে প্রতিবন্ধী মানুষের জন্য ওয়েলকাম, দরজাটা খোলা আছে, আপনারা আসতে পারেন, কিন্তু গিয়ে দেখি সাধারণ একটা র্যাম্পই নেই। আমি যেই জায়গাটা দিয়ে ঢুকবো সেই জায়গাটা একটা র্যাম্পই নেই। তো আমি সেখানে কী আশা করব? যেখানে প্রতিবন্ধী মানুষদেরকে ওয়েলকাম বলা হচ্ছে, শিক্ষা ব্যবস্থায়, কর্মসংস্থানে, সব ক্ষেত্রে আসার কথা বলতেছে, কিন্তু আমি সেই জায়গাগুলোতে যখন যাব, সরকারি অনেক প্রতিষ্ঠান, সরকারি আমি কথা বলি, সরকার প্রশাসন থেকেই শুরু করি, তারা তো প্রতিবন্ধী মানুষ নিয়ে অনেক সচেতন এবং তারাই বলে যে কর্ম উদ্যোক্তা তাদেরকে ওয়েলকাম করে, কিন্তু আমি সরকারি ভবনগুলোতে গিয়ে দেখি সেখানে একটা সাধারণ র্যাম্প নেই। তো সেই র্যাম্পটা যখন আমি দেখি না, তখন তাদের কাছে আমার কোনো প্রত্যাশা থাকে না। আমি এই পর্যন্ত যতটুকু এগিয়েছি, কিছু ব্যক্তি মানুষ, তাদের সহযোগিতা এবং আমার নিজের মনোবল, এই দুইটার কারণে আমি এই পর্যন্ত এসেছি। আপনারা সকলেই জানেন যে রেস্তোরাঁ বিজনেস, ফুড প্রোডাকশন একটা খুব টিপিক্যাল একটা ব্যবসা, কিন্তু সেই ব্যবসাটা কিন্তু সবাই করতে পারে না। আমার শারীরিক যে অবস্থা, সেখানে হচ্ছে আমার স্পাইনাল কর্ড, যেটা হচ্ছে 65% অ্যাঙ্গেল, যেখানে তীব্র ব্যথা হয়, ওঠা যায় না। সেই অবস্থায় আমি একটা ক্যাটারিং প্রতিষ্ঠান পরিচালনা করছি, কিন্তু দুঃখজনক হচ্ছে আমি যখন কোনো লোনের জন্য কোনো ব্যাংকে বা কোথাও যাই, সেখানে তারা দেখেই বলে যে না, আপনি তো আসলে পারবেন কি না, সেটাই তাদের একটা বড় সন্দেহ হয়ে যায়। মানে আমাকে দেখেই তাদের এই সন্দেহটা হয়ে যায়, অথচ তারা একবারও ভাবে না আমি একটা কোন জায়গা থেকে আমি এই জায়গাতে এসেছি, আমাকে যদি একটু সহযোগিতা করা হয় তাহলে আমি আরও আগাতে পারবো, কিন্তু সেটা তাদের মাথায় থাকে না। আমি প্রতিবন্ধী, আমি অকার নিয়ে হেঁটে যাচ্ছি, সো আমি জিরো। তারা যারা দেখি তারা আমাকে জিরো দিয়ে দিচ্ছে। হাজারটা প্রশ্ন, হাজারটা সন্দেহ তাদের মনে দানা কাটছে যে মেয়েটা শোধ করতে পারবি কি না। কিন্তু একবারও তারা যখন ভিজিটে আসে, তারা যখন দেখে যে না, আমি যেটা বলছি সেটা সত্যি, তারপরে যখন এই সন্দেহটা তাদের মুখে দেখি, তখন এর চাইতে দুঃখ আর কিছু থাকে না। সত্যি এটা খুব দুঃখজনক, এটা সমাজকে কি বলবো, দুঃখজনক। হ্যাঁ, আরও একটা বিষয় হচ্ছে, আমরা একটা খাবার তৈরি করছি, আমরা বড় বড় জায়গায় যাচ্ছি, যেখানে আমরা বলছি যে আমাদের ফুডটা একটু টেস্ট করে দেখেন। তারা এসে দেখে, অনেক প্রশ্ন করে এবং তারা বলে যে আসলে আপনি না আরেকটু অর্গানাইজড হন, আপনি আরেকটু অর্গানাইজ হলে তারপরে হ্যাঁ সবই ভালো, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু আপনাকে আরেকটু অর্গানাইজ হতে হবে। কিন্তু কখনো প্রশ্ন করে না যে এই অর্গানাইজটা হওয়ার জন্য আমরা কি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি কি না, কোনো মার্কেটিং সার্ভিস দিতে পারি কি না, আপনার ফুডগুলোতে কী কী সমস্যা হইতেছে, আপনি কোথায় কোথায় ফেল করতেছেন, আমরা এই বিষয়ে কোনো হেল্প করতে পারি কি না। নো, সেটা তাদের মধ্যে দেখি না। অথচ সেই মানুষগুলোই প্রতিবন্ধী ব্যক্তিদের বড় বড় কনফারেন্সে গিয়ে যখন প্রতিবন্ধী উন্নয়ন বিষয় নিয়ে কথা বলে, সত্যি এর চেয়ে তার লজ্জার কিছু হয় না। আমি বেশি কথা বলতে চাই না, কিন্তু অনেক বাস্তবতার মধ্যে আমি দেখেছি যে আজকে যে মানুষগুলোকে আমি সুন্দর করে কথা বলতে শুনি, কনফারেন্স, বিভিন্ন অনুষ্ঠান, টিভি প্রোগ্রাম যখন দেখি সরকার পক্ষ থেকে অনেক ভালো ভালো কথা বলছে, কিন্তু বাস্তবে গিয়ে যখন আমি দেখছি না এগুলো, তখন আমি খুব হতাশ হয়ে ফিরে আসি।
আমরা যারা প্রতিবন্ধী মানুষেরা আজকে প্রতিষ্ঠিত হয়েছি, যতটুকুই এগিয়েছি তার সবটুকুই অভিভাবক এবং প্রতিবন্ধী মানুষদের মনের জোরের দ্বারা আমরা এগিয়েছি। এবং কিছু ব্যক্তি মানুষ তারা নিঃস্বার্থভাবে আসে, তারা সহযোগিতা করে। শর্মী রায়, সুনির্দিষ্ট কোনো সুপারিশ আছে কি না যে কী কী উদ্যোগ নেওয়া দরকার সরকারি এবং বেসরকারি খাত থেকে? অনেক উদ্যোক্তাই তো নেওয়া উচিত আমি মনে করি। প্রথমত হচ্ছে সর্বোচ্চ জায়গায় প্রবেশগম্যতা। এটা একটু আপনারা প্লিজ দেখেন, আমি আজ পর্যন্ত কোনো জায়গায় গিয়ে ব্যাঙ্কগুলোতে আমরা যাই, আমাদের ব্যাংকে কাজ করে, ব্যাংকের লোক বলে আমরা যে আপনাকে সার্ভিস দেব, কিন্তু কথা হচ্ছে আমি ওখানে যাব, আমার ওখানে এন্ট্রি করা, আমি কোনো বিল্ডিংয়ে আজ পর্যন্ত ভালোভাবে এন্ট্রি করতে পারিনি, কোনো প্রবেশগম্যতা নেই। আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে, আমরা ওয়েলকাম করার কথা বলতেছি, আমরা বলতেছি আমরা কর্মসংস্থানে যাব, আমরা শিক্ষাতে যাব, আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তি হব, কিন্তু সেই অন্তর্ভুক্তির জায়গাতে আমাদের কোনো ব্যবস্থা নেই, প্রবেশগম্যতা নেই। আমাদের একটা বাস নেই, আজকে আমি লেখাপড়া করতে পারিনি আমি প্রবেশগম্যতার অভাবে। আমি যেখানে জব করতাম তার পাশাপাশি আরও কয়েকটা জায়গায় জবের আমার অফার এসেছে, কিন্তু আমি প্রবেশগম্যতার কারণে আমি যেতে পারিনি। আমার অ্যানিমেশন শেখার খুব ইচ্ছে ছিল, আমি গ্রাফিক্স ডিজাইন শিখেছি ইউটিউবে আমি গ্রাফিক্স ডিজাইন শিখেছি। তো আমার খুব ইচ্ছে হলো যে আমি অ্যানিমেশনটা শিখবো। সবটা তো আসলে ইউটিউব থেকে শেখা যায় না, আমি অত ব্রিলিয়েন্ট নই, অত ট্যালেন্ট আমার নেই। অনেকেই বলে যে ইউটিউব থেকে অনেক কিছু শিখেছে, কিন্তু আমার অত ব্রেনে ধরে না, কেউ যদি একটু ধরিয়ে দেয়। আমি যখন এক জায়গায় বললাম যে আমি অ্যানিমেশন শিখবো, উনি বললেন যে মোস্ট ওয়েলকাম, আসেন আপনি। আমি গিয়ে দেখি বড় বড় সিঁড়ি, আমি গেট থেকে চলে এসেছি। ইসলামী ব্যাংকে আমি একটা লোনের আবেদন করেছিলাম, আবেদন না কথা বলেছিলাম। তো তারা বললেন যে আপনি প্লিজ আসেন, আপনার সাথে কথা বলি। তারা আমাকে ডেকেছে, প্রতিবন্ধী মানুষদেরকে ডাকে। আমি বলবো না যে প্রতিবন্ধী মানুষদেরকে ডাকছে না, কথা বলছে না, ওয়েলকাম করছে। কিন্তু আমি গিয়েই দেখলাম যে গেটের সামনে বড় সিঁড়ি, দোতলা, কোনো প্রবেশগম্যতা নেই। একটা প্রতিবন্ধী উদ্যোক্তা ব্যক্তি যখন সে তার কাজের জন্য ব্যাংকে যাবে, ব্যাংক তো তার জন্য মোস্ট প্রয়োজন হয়, তাই না? কিন্তু সেই ব্যাংকে যখন সে প্রবেশগম্যতা দেখে না, সে কীভাবে এন্ট্রি নেবে? কর্তৃপক্ষের কাছে তাহলে আপনাদের মতো প্রতিবন্ধী যে উদ্যোক্তারা আছে তাদের প্রত্যাশা কী? প্রবেশগম্যতা প্রথমে নিশ্চিত করুন। এবং এখানে অনেক রাজনৈতিক দলের লোকজনরা আছেন, তারা হয়তো একসময় ক্ষমতায়নে যাবেন। তো আমার ব্যক্তিগতভাবে অনুরোধ রইল যে আপনারা প্লিজ প্রবেশগম্যতাটা ইনশিওর করুন, এক। দ্বিতীয়ত হচ্ছে যে সকল প্রতিবন্ধী ব্যক্তিরা একেবারেই বাচ্চা শিশু, যেমন একটু আগে একজন অভিভাবক বলছিলেন যে তাদের অবর্তমানে তাদের সন্তানের কী হবে। হ্যাঁ, আমি এগুলো অনেকের কাছ থেকে দেখেছি। অনেক যারা একদম নিম্নমানের লোকজন, তার এক সন্তানকে সে ঘরে তালা দিয়ে, কিছুদিন আগে করাইল বস্তিতে 2 দিন আগে আগুন লেগেছে, সেই বস্তিতে একজন লোক আমাদের এখানে কাজ করতো, তার সন্তানকে সে তালা লাগিয়ে চলে আসে, অটিস্টিক বাচ্চা। তো এই যে তাদেরকে রাখার কোনো জায়গা নেই, তাদের জন্য একটা থাকার একটা ব্যবস্থা, তাদের একটা নিরাপদ স্থান, যেন অভিভাবকরা একজন নিশ্চিন্ত থাকে। এবং উদ্যোক্তা যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদেরকে ট্রেনিং, তাদের প্রোডাক্ট নিয়ে পণ্য মেলা, তারা কিভাবে সামনে আগাবে তাদের পণ্যগুলোকে নিয়ে, সেগুলো নিয়ে যদি আপনারা কিছু প্ল্যাটফর্ম তৈরি করেন, এটার জন্য আমার বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শর্মী রায়। ডক্টর রেজাউল কবির, আপনি তো শুনলেন যে আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনরা যে কথাগুলো বললেন সবই তাদের জীবনের অভিজ্ঞতা। আপনি সরকারি সংস্থার প্রতিনিধি হিসেবে আসলে উদ্যোক্তাই বলি আর যারা কর্মজীবী বলি, তাদের এই যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো বা চ্যালেঞ্জগুলো, এগুলো মোকাবেলা করার জন্য আসলে রাষ্ট্রীয় কী কী উদ্যোগ রয়েছে সেটা যদি আমাদেরকে জানান। জি, ধন্যবাদ আপনাকে এখানে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। বিশেষ করে দুজনের কথা শুনলাম, অ্যাডভোকেট জহির এবং শর্মিলি। অ্যাডভোকেট জহিরের সাথে আমার প্রায় 20 বছর ধরে পরিচয় রয়েছে, তার জীবনের আধিপত্য সব কিছু ম্যাক্সিমাম আমরা জানি। আর শর্মিলিকে আজকে দেখলাম প্রথম।
তার কাহিনী সবই শুনলাম। কিন্তু জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন একটা প্রতিষ্ঠান। আপনি সঞ্চালক হিসেবে আপনিও আমাদের অনেক ডকুমেন্টারি তৈরি করেছেন, কার্যক্রম সম্বন্ধে জানেন। যে সরকারের পক্ষে আপনি যে একটা বিষয় বললেন যে যারা অভিভাবকহীন শিশু যারা থাকে, তারা বিশেষ করে অভিভাবক না থাকার পরে এই শিশুরা কোথায় যাবে। সরকারের পক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পিতৃমাতৃহীন শিশু নিবাস রয়েছে বালক বালিকা উভয়ের জন্য, এবং ঢাকার মিরপুর ক্যাম্পাসে 84 জন বাচ্চা এখন আছে যারা পরিত্যক্ত রাস্তায় ছিল, কোর্টের ছিল, মানে মাজারে ছিল। সেগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছে এবং আমরা এখন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতেছি সরকারের পক্ষে সকল ভরণ পোষণ দিয়ে। এটা আমাদের একটা বিষয় হলো, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যে দেশব্যাপী কাজ করে এগুলোর প্রচারণা খুবই কম, মানুষ জানে না। এবং আমাদের এখানে যে বাচ্চা আসতেছে প্রতিবন্ধী অভিভাবকহীন বাচ্চা, সেই বাচ্চাকেই আমরা এখানে রাখার চেষ্টা করতেছি। এবং সরকারের পরিকল্পনা আছে যে বিশেষ করে যারা অভিভাবকহীন শিশু তাদেরকে রাখার জন্য প্রত্যেক বিভাগে এই কার্যক্রম সম্প্রসারণের জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যে 103টি সাহায্য সেবা কেন্দ্র আছে সারা বাংলাদেশে ছড়িয়ে, সেই কেন্দ্রগুলোতে আসলে কী ধরনের সেবা প্রদান করা হচ্ছে এবং আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের এবং কর্মসংস্থানের কী সুযোগ সেখানে সৃষ্টি করছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন? দেশব্যাপী 64টি জেলা এবং 39টি উপজেলায় মোট 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোর মাধ্যমে আমরা প্রথমত প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীদের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের থেরাপিউটিক সার্ভিস দিয়ে থাকি এবং তাদের চলাচলের জন্য যত ধরনের সহায়ক উপকরণ প্রয়োজন হয় সরকারের পক্ষে আমরা সরবরাহ করে থাকি। এই পর্যন্ত প্রায় আমরা 70,000 সহায়ক উপকরণ যেমন হুইল চেয়ার, ট্রাইসাইকেল, হিয়ারিং এইড সরবরাহ করেছি। এবং প্রতিনিয়ত অ্যাভারেজে প্রায় প্রত্যেকটা সেন্টারে আমাদের প্রায় 50 থেকে 60 জন প্রতিবন্ধী ব্যক্তি সেবা নিয়ে থাকে প্রত্যেক দিন সরকারি ছুটির দিনে প্রত্যেকটা সেন্টার থেকে। তো এটারও ইতিমধ্যেই 20টি আরও সেন্টার সম্প্রসারণের জন্য কার্যক্রম চলমান রয়েছে। এটা অর্থ মন্ত্রণালয়ের অনুমতি পেলে আমরা আরও 20টি সেন্টার কার্যক্রম চালু করব। আমরা আশা করতেছি যে এই চলতি অর্থবর্ষের মধ্যে এটা কার্যক্রম শুরু হবে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সামাজিক অন্তর্ভুক্তি বাড়াতে কী কী পদক্ষেপ নিয়েছে? বাজেট বরাদ্দ কতখানি পর্যাপ্ত আপনাদের? সামাজিক অন্তর্ভুক্তির জন্য আমরা প্রচার প্রচারণার কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। সরকারি পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকেও সেখানে অন্তর্ভুক্ত করার জন্য, বিশেষ করে যারা প্রতিবন্ধিতা সংশ্লিষ্ট বিষয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে এই সংগঠনগুলোকে নিয়ে আমরা সচেতনতা তৈরির জন্য এবং তাদের রাইটসের জন্য যেই পদক্ষেপগুলো দরকার সেগুলো জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা করছে। ধন্যবাদ ডক্টর রেজাউল কবির। এবারে আসতে চাই রাশেদ রাব্বি আপনার কাছে। রাশেদ রাব্বি, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধিতা বিষয়টিকে নিয়ে রিপোর্টিংয়ের জন্য আমাদের রিপোর্টারদের প্রশিক্ষণের বিষয়টা কতটা প্রয়োজনীয় এবং সেক্ষেত্রে হেলথ রিপোর্টার্স ফোরাম কি করছে? ধন্যবাদ আরটিভিকে এ ধরনের একটি আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন প্রশ্নটির আগে একটু দুটি বিষয় বলতে চাই। আমরা দুইজন প্রতিবন্ধী বন্ধুর কথা শুনলাম এখানে। শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আপনি একজন অভিভাবককেও প্রশ্ন করেছেন। আমি যেহেতু স্বাস্থ্য নিয়ে কাজ করি এবং প্রতিবন্ধী ও স্বাস্থ্যের একটি অংশ, সেই হিসাবে বলতে চাই যে বাংলাদেশে এই প্রতিবন্ধী বিষয়টা একটা সিজনাল ইস্যু এবং এইটাকে সরকার কখনোই গুরুত্ব সহকারে দেখেনি। হ্যাঁ, 2001 সালে আইন হয়েছে, 2013-তে সেটা আবার নতুন করে সংযোজন বিয়োজন হয়েছে, 2015-তে আইনের বিধিবিধান তৈরি করা হয়েছে, কিন্তু সেটা শুধু কাগজেই, বাস্তবায়নের জায়গাটায় খুবই সীমাবদ্ধতা। আমাদের যে বোনটি শর্মী বললেন, সমর সেনের একটা কবিতার লাইনের মতো যে কখনো তোমার করে তোমাকে ভাবিনি। আমরা যারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি, আমরা কি কখনো শর্মীর মতো করে চিন্তা করেছি যে আমার জীবনটা যদি ওরকম হতো তাহলে কেমন হতো? আমি যদি ওইভাবে চিন্তা করতে পারতাম আমরা বা সরকার সংশ্লিষ্ট যারা রয়েছেন, যাদের দায়িত্বটা রয়েছে, তাহলে কিন্তু ওনাদের এই জটিলতাগুলো থাকতো না। শিক্ষার কথা আমরা দুজনের কাছ থেকে শুনেছি। এটাও কিন্তু সরকারের একটা নীতিগত সিদ্ধান্তের বিষয়
যে দেশের সকল প্রাথমিক স্কুলে আমাদের অভিভাবক আপাও বলেছেন যে উনি বাচ্চা নিয়ে গেছেন। আমি জানি বিষয়টা, আমি একাধিক স্কুলে কাজ করেছি, গিয়েছি এ বিষয়ে যে কি কি সমস্যা হয়। সরকারি স্কুলগুলো সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আমি বলি যে অন্তত কমপক্ষে 40 জন শিশুর জন্য একজন টিচার থাকা উচিত। যদিও উন্নত বিশ্বে গেলে 15 জন 20 জনের জন্য একজন শিক্ষক থাকে, আমাদের প্রাইমারি স্কুলগুলোতে 50 জন 60 জন বাচ্চার জন্য একজন টিচার থাকে। তারপরে ওইখানে কোনো কোনো স্কুলে আপনি টিচার পাবেন এত বেশি অসুস্থ যে উনি আসলে শারীরিক মানসিকভাবে উনি শিক্ষাদানের যোগ্য না, ওনাকে সরানো হচ্ছে না। আবার কোনো স্কুলে 5 জন 6 জন টিচার দিয়ে একটা স্কুল চালানো হচ্ছে, যেটা কোনোভাবে সাফিসিয়েন্ট না। সেখানে যখন একজন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা যায় বা প্রতিবন্ধী বাচ্চা যায়, তখন কিন্তু কোনো টিচার ওই বাচ্চাটার দায়িত্ব নিতে চায় না, কারণ সে ওভারলোডেড হয়ে আছে। এবং আপনি জানেন এখানে একজন সচিব মহোদয় আছেন, ওনারা জানেন, ওনার নীতি নির্ধারক জায়গা থেকে এই গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের যারা টিচার, এদের সঙ্গে কিন্তু খুব বাজে ব্যবহার করা, দাসদের মতো ব্যবহার করা হয় অ্যাডমিনিস্ট্রেশন থেকে। ওদের অ্যাডমিনিস্ট্রেশনে কোনো অভাব নাই। একটা অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে থানা শিক্ষা অফিস, একটা অ্যাডমিনিস্ট্রেশন জেলা শিক্ষা অফিস, একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে ওদের রিসার্চ অর্গানাইজেশন, যেটা স্কুলে স্কুলে রিসার্চ করে। তারপরে হচ্ছে ঢাকা শহরের যে স্কুলগুলো, এখানে প্রায়ই ভিজিটে যায় ডিজি অফিস থেকে, এবং ভিজিটে যাওয়ার আগে তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয় যে অমুক স্যার যাবে, উনি এইটা পছন্দ করে ওইটা পছন্দ করে। এই সামান্য বেতনের টিচারদের নিজেদের বেতন থেকে ওইগুলো ব্যবস্থা করতে হয়, ওনাকে গিফট দিতে হয়, ওনাকে খাওয়াতে হয়, পড়াতে হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে অসংখ্য রিপোর্টও হয়েছে। তো এই এত কিছুর পরে আসলে তারপরে আপনারা জানেন যে ইলেকশনের কাজ করতে হয়, গণশুমারির কাজ করতে, সবই এই প্রাইমারি স্কুলের টিচারে একদম বাসার বুয়াদের মতো যত রকমের কাজ আছে সব থেকে করতে হবে। ফলে সে যে একটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চার জন্য নিজেকে নিবেদিত করবেন, সেই সুযোগটা কিন্তু উনি পাচ্ছেন না। আর গভর্নমেন্টের পক্ষ থেকে কখনো এই সুযোগটা দেওয়া হয়নি যে প্রত্যেকটা সরকারি স্কুলে একজন করে টিচার অতিরিক্ত দেয়া হলো, যিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নিবেদিত থাকবেন। হয়তো গভর্নমেন্টের অনেক বেশি টাকা যাবে না, কিন্তু এটা কখনোই তারা চিন্তা করেনি। এবার আসি স্বাস্থ্যের বিষয়ে। স্বাস্থ্যের বিষয়ে তো আমি কাজ করি, এখানে আমাদের একজন চিকিৎসক ভাইও আছে। আমার ওই বোনটি যে বললেন যে বাংলাদেশের কোনো হসপিটালে আপনি প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো ডেস্কের ব্যবস্থা আছে, কখনো দেখেছেন কি? আমি দেখিনি। ওইখানে সবাই অসুস্থ মানুষ যাবেন, অসুস্থ রোগী যাবেন, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যে মানুষটা স্বাভাবিক শারীরিক মানসিক প্রক্রিয়ায় নেই, তার জন্য কি কখনো বিশেষ কোনো ব্যবস্থা করা হয়েছে? হয়নি। কিন্তু এত কমিশন হলো, এবং সম্প্রতি একটা হেলথ রিফর্ম কমিশন বিজ্ঞজনেরা করলেন, বিশাল 350 পাতার রিপোর্ট দিলেন, সেখানেও কিন্তু কোথায় এই বিষয় লেখা নেই যে ভবিষ্যতেও আমাদের এরকম করা যেতে পারে। এটা কিন্তু কখনো হয়নি। তার মানে কি, রাষ্ট্রীয়ভাবে কিন্তু প্রতিবন্ধীদের নিয়ে কখনো ভাবা হয়নি। একটা বিশেষ দিবসকে কেন্দ্র করে এসডিজির বিশেষ একটা আর্টিকেল, এই সবকে কেন্দ্র করে প্রতিবন্ধীরা আবর্তিত হচ্ছে। তো এবার আসি মিডিয়ার বিষয়ে। মিডিয়াতে আমি দেখেছি যে স্বাস্থ্য খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু না মিডিয়াতে। রাজনীতি, ক্রাইম, এই ইস্যুগুলোর মতো কিন্তু স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ কোনো ইস্যু না। স্বাস্থ্যের বিশেষ প্রতিবেদনগুলো দেখবেন যে লিড স্টোরি হয় খুব কম, এবং কবে লিড স্টোরি হয়? যেদিন কোনো পলিটিক্যাল ইস্যু নেই, যেদিন কোনো ক্রাইমের ইস্যু নেই, এরকম কোনো দিনে হয়তো লিড হয়, নয়তো হয় না। তো স্বাস্থ্যেরই একটা অংশ হচ্ছে মিডিয়াতে এই প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন বা ওরকম সেরিব্রাল পালসি বা যে নিউরো ডিসঅর্ডারগুলো আছে, এগুলো আরও বেশি অবাঞ্ছিত হিসাবে দেখা হয়। হয়তো পত্রিকার কথা যদি বলি, একদম ভেতরের পাতায়, যেখানে কেউ হয়তো খুঁজে দেখবে না যে এরকম কোনো নিউজ আছে কি না, বা টেলিভিশনের কথা যদি বলি, বলবে যে এটা 11টা সংবাদে যাবে, মানে ওই সংবাদটা হয়তো আর কেউ দেখবে না। এমন কোনো একটা সংবাদের শেষের দিকের কোনো একটা স্লটে হয়তো 20 সেকেন্ড 10 সেকেন্ডের একটা জায়গা পাচ্ছেন রিপোর্টার। ফলে রিপোর্টাররাও যে এই বিষয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেন কাজ করতে, তা না। প্রথম দিকে যারা এই বিষয়গুলো নতুন জানেন, নতুন নতুন রিপোর্টার, তারা আগ্রহ প্রকাশ করেন, কিন্তু পরবর্তীতে সিনিয়রিটির সঙ্গে সঙ্গে তাদের এই আগ্রহটা ধীরে ধীরে মিয়ে যায়। কেন? অনেকটা পরিশ্রম করতে, একটা নতুন বিষয় জানতে হয়, বুঝতে হয়, অনেকের কাছে যেতে হয়, অনেকটা সময় দিতে হয়, শ্রম দিতে হয়, অর্থ ব্যয় করতে হয়। তারপরে সেই পরিশ্রমটার যে ফসলটা
প্রত্যাশিত জায়গায় দেখতে পাওয়া যায় না, তখন আর এই বিষয়ে আগ্রহটা থাকে না। আবার এই বিষয়ে কাজ করার সুযোগটাও যে খুব বেশি তা না। যেমন আমাদের এই বোনটা সেরিব্রাল পালসিতে আপনি ঢাকা শহরে 100 জন চিকিৎসককে যদি বলেন নন নিউরো ট্রিটমেন্টের সঙ্গে যারা যুক্ত, যারা জেনারেল ফিজিশিয়ান, তারা বলতেই পারবে না যে এই প্রবলেমটা কি, কেন হয়, কি কারণে হয়, বলতেই পারবে না। যারা নিউরো নিয়ে কাজ করেন স্পেশালিস্ট, শুধু তারা বলতে পারবেন। তাদের ভিতরে আবার সিনিয়র যারা বলবেন যে বলে এটা তো যারা চাইল্ড নিউরোলজিস্ট তারা ভালো জানে, আমরা আসলে অতটা ভালো জানি না। মানে এরকম প্রতি পদে পদে আপনাকে এই প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করতে হয়, ফলে মিডিয়াতেও এই বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ না। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে সাংবাদিকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কতখানি, আর সেক্ষেত্রে হেলথ রিপোর্টার্স ফোরাম কি করছে? হেলথ রিপোর্টার্স ফোরামের জায়গা থেকে যদি বলি যে আমি দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি স্বাস্থ্য অধিদপ্তরের যে অপারেশন প্ল্যানগুলো ছিল আপনি জানেন, সেগুলো বর্তমান সরকার এসে বন্ধ করে দিয়েছে। ওই প্রত্যেকটা প্ল্যানে আমি চেষ্টা করেছিলাম যে ডিপিপিগুলোতে প্রশিক্ষণের বিষয়টা অন্তর্ভুক্ত করতে, কারণ স্বাস্থ্যের বিষয়গুলো খুবই জটিল এবং দুর্বোধ্য এবং হাইলি সায়েন্টিফিক। সাংবাদিকদের যদি যথাযথ প্রশিক্ষণ দেওয়া না হয় তাহলে প্রকৃত তথ্য প্রকাশ করাটা কঠিন হয়ে যায়। অনেকের পক্ষে সঠিক তথ্য উদ্ধার করা এবং সেটি প্রকাশ করা সম্ভব হয় না। অনেক জায়গায় আমরাই দেখি যে অনেকে আমাদের সহকর্মীরা হয়তো ভুল তথ্য উপস্থাপন করছেন এবং সেই ভুলটা চেক করার মতো কিন্তু ক্যাপাসিটিও আমাদের যারা নিউজ ম্যানেজমেন্টে থাকেন তাদের থাকে না, কারণ তারা অনেকগুলো বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। ফলে এই হেলথের নিউজটাতে ভুল যাচ্ছে কিনা, ওটা ক্রস চেক করা হচ্ছে কিনা ওনারা হয়তো দেখেন। ছোট একটা টেকনিক্যাল শব্দ, যেমন আমি আপনাকে বলি দুইটা ডিজিজ লিখতে ভুল হয়ে যায়, জুনোটিক আর জেনেটিক। এখন জেনেটিক শব্দটার সঙ্গে সবাই পরিচিত যারা নিউজ ম্যানেজমেন্টে থাকেন, এডিটিংয়ে থাকেন, জুনোটিকের সঙ্গে পরিচিত না। এখন রিপোর্টার হয়তো লিখেছেন জুনোটিক ডিজিজ, যেটা পশু থেকে বা অন্য প্রাণী থেকে মানুষের ভেতরে আসে, সেটা হচ্ছে জুনোটিক ডিজিজ। তো ওইটা হয়তো যিনি এডিট করছেন উনি বুঝতে পারেননি, উনি জুনোটিকটা আবার এডিট করে জেনেটিক করে দিলেন। তখন কি হলো? তখন পুরো মিনিংটা চেঞ্জ হয়ে গেল, পুরো নিউজটা ডিফারেন্ট হয়ে গেল। তো আমরা এর আগে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এবং বিভিন্ন এনজিও যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে এদের সঙ্গে কন্টিনিউ চেষ্টা করেছি যে প্রশিক্ষণটা নিয়মিত করার জন্য। তো প্রতিবন্ধী বিষয়ে আসলে প্রশিক্ষণটা ওইভাবে আমরা প্রশিক্ষণ বা সেমিনার এই ধরনের আয়োজন ভীষণ কম হয়, আয়োজন করার ব্যবস্থাই করা যায় না। আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনদের সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বা কর্মসূচির শিক্ষা বলি বা অন্যান্য সকল ক্ষেত্রে তাদেরকে অন্তর্ভুক্তির ক্ষেত্রে আপনার কাছে যদি 3টি সুপারিশ নিতে চাই, এই 3টি সুপারিশ আপনি পয়েন্ট আকারে যদি দেন, কি কি সুপারিশ দেবেন? একজন রিপোর্টার হিসেবে আমার সুপারিশ দেওয়ার কথা না, তারপরেও আমি আমার জায়গা থেকে বলছি। প্রথমত, প্রতিবন্ধীর যে আমাদের আইনে যে ক্যাটাগরি করা আছে ওইভাবে না দেখে আমার মনে হয় একটি মন্ত্রণালয় থেকে একটি গবেষণা করা উচিত আমাদের দেশের প্রতিবন্ধীরা কি কি প্রতিবন্ধকতায় পড়ছেন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনজীবনে তাদের কি কি প্রতিবন্ধকতা রয়েছে, এগুলো কিভাবে নির্ধারণ করা যাবে অন্য দেশের পরিপ্রেক্ষিতে এবং আমাদের দেশের বাস্তবতায়। প্রথমে একটি গবেষণা করতে হবে, সায়েন্টিফিক গবেষণা, এবং সেই গবেষণার যে ফলাফলটা পাওয়া যাবে সেই অনুযায়ী একটা বাস্তব ভিত্তিক প্রকল্প নিতে হবে। সেটা শর্ট টার্ম হতে পারে বা লং টার্ম হতে পারে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি অবশ্যই মনে করি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা স্কুলের যে ব্যবস্থাটা, আমরা এটা ঢাকা শহরে বেশি দেখি, মূলত যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা পারেন, কিন্তু যারা আর্থিকভাবে দৈন্য তাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না। তো সকল শ্রেণীর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একমুখী যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেইখানে এই শিক্ষা ব্যবস্থাটাকে তাদের সহায়ক করে তুলতে হবে। এক নম্বরে হচ্ছে যে একটা গবেষণা করতে হবে আমাদের কী কী চাহিদা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষায় অন্তর্ভুক্তি করতে হবে সাধারণ শিশুদের সঙ্গে। আর তৃতীয় হচ্ছে স্বাস্থ্যের জন্য তাদের বিশেষ সুযোগ দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, এবারে চলে যাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিনের কাছে। কবি রেজাউদ্দিন স্ট্যালিন, প্রতিবন্ধী ব্যক্তিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কী ভূমিকা রাখছে?
অনেক ধন্যবাদ। আজকে এই আয়োজনটি খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের দেশের যারা প্রতিবন্ধীজন তাদের প্রতিভা বিকাশ, তাদের জীবনযাপন, তাদের সব কিছুর মধ্যেই আমরা এই সুস্থ মানুষের সঙ্গে তাদের যাপনের যে জায়গাটা সেখানে একটু তফাৎ আছে। কারণ আমরা যারা খুব সুস্থ কিংবা আমরা যারা ভালোভাবে বাঁচি তাদেরকে করুণা করি নানাভাবে। সত্যিকার অর্থেই মানে এটা আমরা মুখে যাই বলি না কেন, তারা কিন্তু অনেকটা করুণার শিকার হয়। এর মধ্যে যারা খুব বেশি সচেতন কিংবা অগ্রগামী অংশ হিসাবে সামনে এগিয়ে এসছে, যেরকম আজকে আমাদের একজন ভাই তিনি বললেন যে তিনি তার যে সমস্যা সেটা তিনি অতিক্রম করে লেখাপড়া শিখে আজকে জায়গায় এসে দাঁড়িয়েছেন। আমাদের একজন আপা তিনি একটা ফুড কোর্ট করে আজকে সমাজে প্রতিষ্ঠার জায়গায় এসছেন। সব মানুষের পক্ষে তো এটা সম্ভব হয় না। সাংবাদিক ভাই বললেন যে সব জায়গায় কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে এদের জন্য, এবং আমরা যেভাবে বলি স্বাস্থ্য অধিদপ্তরগুলো যেভাবে বলে সেইভাবে তাদের জন্যে লিফটের ব্যবস্থা, মানে সেখানে গিয়ে উপস্থিত হওয়ার জন্য যে প্রক্রিয়া সেখানেও অনেক বাধা। আমি শুধু এইটুকু বলবো যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমি সম্প্রতি যোগদান করেছি, আমি দেখেছি যে আমাদের বিভিন্ন জেলাতে আমাদের শিল্পীদের প্রশিক্ষণ কার্যক্রম আছে। তো সেখানে এবং একজন চাকরি করেন, তার নাম হলো সুজন, কুষ্টিয়াতে। জি। তো সুজন এত অসাধারণ গান করে, মানে আমি এর আগে ওকে এইভাবে দেখিনি। কিছুদিন আগে আমি গিয়ে দেখলাম যে সে ওখানে এত সুচারুরূপে অন্য অন্য অনেক শিল্পকলা একাডেমির চেয়ে ওটা অনেক সুন্দর, অনেক পরিচ্ছন্ন এবং অনেক মানে সিস্টেমেটিক ওয়েতে চলছে, মানে আমাদের সুস্থ মানুষ যা তাদের থেকে। তো আমি সুজনকে খুবই উৎসাহিত করি এবং ওকে বলি যে তুমি যদি কোনো এরকম ডিসেবল কেউ আসেন তাহলে তুমি তাকে অবশ্যই সহযোগিতা করবে। আমাদের সমস্ত শিল্পকলা একাডেমির জেলা পর্যায়ের যারা কালচারাল অফিসার আছে তাদেরকে বলা আছে যে এই ধরনের যারা শিল্পী তাদেরকে অগ্রাধিকার দিবে, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে কেন্দ্র অফিস আমাদের আপনারা জানেন সেগুনবাগিচায়, সেখানেও আমরা অনুষ্ঠানে তাদেরকে সুযোগ করে দিই এবং কখনোই আমরা এরকম একটা ফারাক দৃষ্টিতে দেখি না। আমরা দেখি যে সে একজন শিল্পী। আমি নজরুল ইনস্টিটিউটে যখন ছিলাম সে সময় আমি অনেক শিল্পীকে সেখানে আমি একদম বিনামূল্যে তাদের প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছি। তাদের প্রতিটি অনুষ্ঠানে অন্তত দুজন করে প্রতিবন্ধীজন যারা ছিলেন শিল্পী তাদেরকে সুযোগ দিয়েছি, তাদের সম্মানের ব্যবস্থা করেছি এবং টেলিভিশনে তাদের সুযোগ করে দেওয়ার জন্য আমি কাজ করেছি। সবসময় সেটা আমি করি এবং আমি দেখেছি যে এরা একটু ভালোবাসা দিলে মানে খুব বেশি আনন্দ বোধ করে এবং তারা অনেক সত্যবাদী, যেটা আমাদের সমাজে মানুষ খুঁজেই পাওয়া যায় না। সেই ন্যায়বাদিতা এবং সত্যবাদিতা এইসব মানুষের মধ্যে অনেক বেশি এবং তারা কিন্তু প্রতিবাদ করতে জানে। সেক্ষেত্রে শিল্পকলা একাডেমি তাদের এই যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলোকে আসলে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা উন্নয়ন করা বা তাদের প্রতিভার বিকাশে কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে একটা অসাধারণ ভূমিকা আমরা রাখতে পারি। আমাদের সমাজ পরিচয় ইনক্লুসিভ সোসাইটির কথা আমরা বলছি, সেই জায়গায় যদি আমরা এদেরকে আরও বেশি আপন করে নিতে পারি এবং অন্তর্ভুক্ত করতে পারি আমাদের কাজগুলোর সঙ্গে। যেরকম কিছুদিন আগে কাঠখোদায় আমরা একটা কার্যক্রম চালু করেছি, সেখানে আমি ওদের একজনকে আনবার সুযোগ করে দিয়েছি। এরকম আমাদের সূচি শিল্পকর্ম থাকে, সেখানে তারা আসবে, আবৃত্তি প্রশিক্ষণে আসবে, সঙ্গীত প্রশিক্ষণে আসবে। প্রতিটি প্রশিক্ষণে যেন তারা সুযোগ পায় সেটা আমি ব্যবস্থা করব। কবি রেজাউদ্দিন স্টালিন, আপনি শুনলেন এই যে আমাদের একজন দৃষ্টিজয়ী ভাই, আমাদের সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন বোনটি, একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা, ওনারা যেটা বললেন এটা খুবই সুস্পষ্ট যে আমাদের সমাজ আসলে এখনও আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে ইতিবাচক ভঙ্গিতে দেখছে না, তাদের গ্রহণযোগ্যতা সেই পর্যায়ে পৌঁছেনি। বলতে গেলে নেতিবাচক দৃষ্টিভঙ্গিটাই এখানে প্রকট। আমরা দেখতে পাই সবসময় একটা নেতিবাচক আচরণ তাদের প্রতি বা দৃষ্টিভঙ্গি তাদের প্রতি। এই যে একটা বিষয়, এই মনোভাবটাকে কিভাবে আমরা পাল্টাতে পারি এবং নীতি নির্ধারক পর্যায়ে আসলে আমরা এখনও এই ভবনগুলো আসলে আমাদের প্রতিবন্ধী বান্ধব হয়ে উঠতে পারেনি, এই বিষয়গুলোকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি বা এ থেকে কিভাবে উত্তরণ ঘটাতে পারি, পাশাপাশি
ব্যাপক সচেতনতা কিভাবে আমরা সৃষ্টি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আমি তো মনে করি যে আমাদের যে পলিটিক্যাল কালচার, যেটা রাজনৈতিক সংস্কৃতি, সেখানে যদি পরিবর্তন না ঘটানো যায় তাহলে কোনো কিছুই হবে না। আমাদের যখন নতুন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, তাদের যে সমস্ত ইশতেহার থাকে সেখানে এদের জন্য কতটা কাজ করার অঙ্গীকার থাকে সেটা সেখানে দেখতে হবে, এবং না থাকলে সেগুলো সংযুক্ত করতে হবে। এবার জুলাই বিপ্লবের পরে যে সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে সেখানে এদের অন্তর্ভুক্তিটা খুব জরুরি। আমি বলবো যে এই মানুষগুলোকে যদি অন্তর্ভুক্ত না করা হয় তাহলে সমাজ পিছিয়ে যাবে। শিল্প সাহিত্যের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে, যেখানে যে যে জায়গায় যে সেক্টর আছে প্রত্যেকটি সেক্টরে কিন্তু এদের কাজ করার সুযোগ দেওয়া উচিত তার সামর্থ্য অনুযায়ী, এবং সেটার জন্য দরকার পলিটিক্যাল একটা মোটিভেশন। পলিটিক্স হচ্ছে সবচেয়ে আগে। রাজনীতি যে দেশে সুস্থ থাকে না, গণতান্ত্রিক পরিবেশে যদি এই শিশু, এই সমস্ত ডিসেবল জনদেরকে আমরা যদি সামনে আনতে না পারি এবং তাদেরকে যদি অংশগ্রহণের সুযোগ না দিই তাহলে হবে না। সবই পলিটিক্যাল সিদ্ধান্তের ব্যাপার। যারা ক্ষমতায় আসে তাদের এই ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। এই সচেতন করবার জন্য আমাদের মতো এই সমস্ত যারা আমরা এদেরকে ভালোবাসি তাদের কথা বলতে হবে। এরকম গোলটেবিলের খুব দরকার। আমাদের মিডিয়াগুলো যেন এদের জন্যে বেশি কথা বলার সুযোগ করে দেয়। গণমাধ্যমগুলো যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের যে তাদের যে সদিচ্ছা সেটা সবসময় প্রতিফলিত হবে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে চলে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির হেলথ উইংয়ের প্রধান সমন্বয়কারী ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদের কাছে। ডাক্তার আব্দুল আহাদ, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো আসলে কি, এবং বিশেষায়িত হাসপাতাল বা থেরাপি সুযোগ কতটা পর্যাপ্ত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমি ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগে কাজ করি এবং আমরা প্রচুর নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার অ্যান্ড অটিজমের পেশেন্ট পাই। তো আমরা আসলে চিকিৎসার ক্ষেত্রে যেটা দেখেছি যে চিকিৎসা তো একটা নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের পেশেন্ট যখন জন্মগ্রহণ করে তখন থেকেই মূলত শুরু হয় এবং এটা লাইফ লং চলে। এটা একটা হিউজ টাস্ক। এটার ক্ষেত্রে কোনো স্পেসিফিক সেন্টার নেই। আপনারা জানেন বাংলাদেশে নিউরো সায়েন্স আছে, কিন্তু আলাদা করে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড অটিজম যে একটা ইস্যু, এটা নিয়ে আমরা এনসিপির পক্ষ থেকে নতুন আমাদের অর্গানাইজেশন হচ্ছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স, আমরা মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছি যে বাংলাদেশে যেসব সাবজেক্ট এখনও চালু হয় নাই তার মধ্যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড জেরিয়াট্রিক ডিজিজ এইরকম একটা সাবজেক্ট চালু করার ব্যাপারে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। যে জেরিয়াট্রিক ডিজিজ নিয়েও কিন্তু কোনো কাজ হয় না, আবার নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার নিয়ে স্পেসিফিক্যালি আমার সহ আলোচক এর আগে বলেছেন যে আসলে পেশেন্টগুলো কার কাছে যাবে, নিউরোসার্জনের কাছে, নিউরোলজিস্টের কাছে, না শিশু নিউরোলজিস্টের কাছে, এরকম রেফারাল সিস্টেমের কাছে অনেকটা বাধাগ্রস্ত হয়। আবার দেখেছি যে স্পেসিফিক তাদের তো একটু আগে আপু বললেন যে সাভারের সিআরপিতে তারা কাজ করেছেন। সিআরপি তো কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান না, এরকম একটা গভর্নমেন্ট ডেডিকেটেড প্রতিষ্ঠান করা যায় কিনা। বাংলাদেশে তো প্রায় 46 লাখ, আমি যদি ভুল না করে থাকি 2022 সালের একটা ডেটা আমি পেয়েছি যে 46 লাখ প্রতিবন্ধী। তো এটার হিউজ একটা পপুলেশন যেটা আমরা আনকাভার রেখেই এই চিকিৎসা সেবাটাকে দেওয়ার চেষ্টা করছি, যেটা কিন্তু ওয়াইজ না। তো আমরা মনে করি যে এরকম একটা ডেডিকেটেড যদি হসপিটাল করা যায় যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কাজ করবে, এখানে লং টার্ম ফিজিওথেরাপি দিতে হয়, তাহলে আমার মনে হয় যে এটা নিয়ে আসলে গভর্নমেন্ট লেভেল থেকে, পলিসি লেভেল থেকে আপনারা যারা আছেন তাদেরকে আমি তো আহ্বান জানাবো যে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা অলরেডি প্রস্তাবনা দিয়েছি, এটাকে এক্সিকিউশন কতভাবে করা যায় তাড়াতাড়ি এটার একটা পদক্ষেপ নেওয়া যায়। আর পার্সোনালি ব্যক্তি উদ্যোগ যদি বলেন, আমরা ব্যক্তি হিসেবে একটা নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার অ্যান্ড জেরিয়াট্রিক সেন্টার কাজ প্রাইভেট সেটিংয়ে করার উদ্যোগ নিয়েছি, সেটার কাজও চলমান আছে। আমরা দেখেছি যে এই পেশেন্টগুলোকে আমাদের সেন্টারে কত লো কস্টে প্রাইভেট সেটিংয়ে চিকিৎসা দেওয়া যায় এটার ব্যাপারে আমরা খুবই কনসার্ন এবং আমরা অলরেডি কাজ করছি প্রাইভেট সেটিংয়ের ক্ষেত্রে। আর অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে আমি বলবো যে এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম পলিটিক্যাল পার্টিগুলোর নির্বাচনী ইশতেহার সামনে এই প্রতিবন্ধী ইস্যুটাকে অ্যাড্রেস করে কীভাবে তারা ইশতেহারে ইনক্লুড করবে এবং তাদের আসলে কী নির্বাচনী রোডম্যাপে প্রতিবন্ধী নিয়ে কতটুকু কাজ করার সুযোগ থাকবে এই বিষয়ে কনসার্ন জানার জন্য আমরা একটা গোলটেবিল করেছিলাম। তো আমরা এনসিপি পক্ষ থেকে বলতে চাই যে আমরা কতগুলো মুদ্রা কথা এখানে দেখতে চাই যে তাদের অ্যাক্সেসিবিলিটি যে বিষয়টা,
বারবার আপু বলছিলেন যে যে কোনো একটা জায়গায় কথা বলতে গেলেও তো একটা র্যাম্প লাগে। আমি গিয়ে কথা বলবো একটা অফিসে, তো প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি অফিসে বাধ্যতামূলক র্যাম্পের ব্যবস্থা করার যদি কোনো প্রজ্ঞাপন আকারে করা যায়, নির্বাচনী যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তার নির্বাচনী ইশতেহারে যদি এটা ঘোষণা দেয় যে না আগামী 1 বছরের মধ্যে প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি অফিসে এরকম র্যাম্পের ব্যবস্থা করতে হবে, এটা একটা হইতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে ঠিক আছে আমি সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা যে বিষয়টা বললাম, আমার আপু বললেন যে মেঘের আম্মু, আসলে সোসাইটিতে আমাদের অ্যাকসেপ্টেন্সের যে বিষয়টা, অ্যাকচুয়ালি আমরা সোসাইটিগতভাবেই কিন্তু একটা চিন্তা করি যে আমার একটা সুস্থ স্বাভাবিক সন্তান, তাকে একটা এরকম প্রতিবন্ধী সন্তানের সাথে রাখলে মনে হয় এটা সোয়াসে টাইপের একটা মেন্টালিটি, যে তার কাছে মনে হয় এই রোগটা চলে আসবে। দ্যাটস নট ট্রু। এই মেন্টালিটি থেকে আমাদের একটা সচেতনতামূলক প্রোগ্রাম এবং সিজনাল এরকম প্রোগ্রাম না করে কন্টিনিউয়াস যদি যারা মিডিয়া আছেন, মিডিয়াতে মান্থলি বেসিসে হোক যদি এরকম প্রোগ্রাম রাখা যায়, এটা তো প্রতি বছরে একবার করে প্রতিবন্ধী দিবস আসবে আর আমরা সবাই মিলে পলিসি ফোরামে কথা বলবো, এটা তো হতে পারে না। আসলে যেটা খুবই বেশি জরুরি, যার সন্তান আছে প্রতিবন্ধী সেই বুঝে। তো এটা আসলে এই আলোচনা চলমান থাকতে হবে, ভাইব্রেন্ট থাকতে হবে এবং এটাকে এক্সিকিউশন করতে হবে, সমাজের সচেতনতামূলক কাজগুলো আরও বাড়াইতে হবে। তো সেক্ষেত্রে এক্সেসিবিলিটিটা তৈরি হয়ে যাবে। আর শিক্ষার ব্যাপারে যেটা বললাম যে অবশ্যই আপনাকে রিসোর্স টিচার নিয়োগ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই এটার পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি, যে এই যে একটা বড় অংশ যেটা কিনা আনএডুকেটেড থাকছে, এটাকে তো থেকে আমি দেশকে ডেভেলপ করতে পারবো না। তাহলে আপনাকে অবশ্যই রিসার্চ টিচার নিয়োগ করতে হবে। হয়তোবা সেটা হইতে পারে আমরা যখন রুগী দেখি, আমাদের প্রাইভেট চেম্বারে রুগী আসে, এই যে সেরিব্রাল পলসি রুগীগুলো, আমি কোথায় রেফার করবো, কোন সেন্টারে, ওরা জিজ্ঞেস করে যে স্যার বলেন আপনি কোথায় আমাকে আমার এই সন্তানটাকে আমরা পাঠাবো, কি করব, আমরা বলতে পারি না। গভর্নমেন্ট সেটিং থেকে তো উদ্যোগ নাই, প্রাইভেট সেটিংয়ে অল্প কিছু আছে, কিন্তু এরিয়াটা কভার করে না। আমার যদি মিরপুরে কোনো একটা প্রতিবন্ধী হয়, সে গিয়ে উত্তরাতে দিয়াবাড়িতে কিন্তু ক্লাস করাতে পারবে না ডেইলি বেসিসে, তাহলে আপনাকে ওই ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, আপনি তো জানেন, আপনি নিজে একজন চিকিৎসক, আমাদের প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি আসলে ঝুঁকিপূর্ণ জীবন যাপন করে, যে কোনো মুহূর্তে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যারা থাকে তাদের যে কোনো মুহূর্তে মারাত্মক কোনো স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। ধরেন যেমন সিজারের অ্যাটাক হতে পারে, সেটা যে কোনো সময়, মধ্যরাত্রে কিংবা মধ্য দুপুরে। জরুরি স্বাস্থ্যসেবা নেয়ার জন্য তখন অভিভাবক কোথায় যাবে? কারণ সব ডাক্তার বা চিকিৎসকরা কিন্তু সচেতন না, জানেন না এই একটি বিশেষ চাহিদা সম্পন্ন বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের একজন পেশেন্টকে কিভাবে সাপোর্ট দিতে হয়, সেবা দিতে হয়। সেক্ষেত্রে আসলে কি করণীয়? যেহেতু সিজার খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশন, আমরা মেডিকেল ইমার্জেন্সি যে কতগুলো রোগ আছে তার মধ্যে খিঁচুনি একটা আর কি, তো এটা উইদিন মিনিটের মধ্যে ম্যানেজ করতে হয়। পার্শ্ববর্তী যে কোনো ইমার্জেন্সি সেন্টারে গেলে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মধ্যে সিজার ইনক্লুডেড আছে। আমার মনে হয় যে প্রত্যেকটা ডক্টর এটার ম্যানেজমেন্ট সম্পর্কে জানে। এটা অ্যাকুট ক্রাইসিস এবং প্রত্যেকটা গভর্নমেন্ট সেটিংয়ে এই অ্যাকুট ক্রাইসিস ম্যানেজ করার মতো সক্ষমতা আছে, কিন্তু অ্যাটেনশন গ্রো করতে হবে সে কন্টিনিউয়াস তো এই পেশেন্টটা সিজারের ঝুঁকিতে থাকছে, আপনাকে কন্টিনিউয়াস তাকে মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে। প্রতি মাসে ফলো আপের বিষয় আছে। যে ফ্যামিলিটা সলভেন্ট সেই ফ্যামিলির জন্য হয়তো বা রেগুলার বেসিসে ফলো আপ করা পসিবল হয়, কিন্তু যে সলভেন্ট না, পোর ফ্যামিলি বিলংস করে, সেই ফ্যামিলিটা আসলে কিভাবে ফলো আপ করবে? গভর্নমেন্ট লেভেল থেকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড অটিজম নিয়ে আলাদা একটা সেন্টার করা উচিত এবং এই সেন্টারটা আসলে পলিসি লেভেল থেকে দ্রুত এক্সিকিউশন করার জন্য গভর্নমেন্ট ফোরামে আমরা এনসিপির পক্ষ থেকে অলরেডি প্রস্তাবনা দিয়েছি। এটাকে এক্সিকিউশন করে বাস্তবে পরিণত করার জন্য এখন রূপরেখায় পরিণত করতে হবে বলে আমরা মনে করি। এবং এটা খুবই জরুরি, কারণ অভিভাবকরা এখনও জানেন না যে সন্তানের এরকম একটা সমস্যা তৈরি হলে ঠিক সেই মুহূর্তে কোথায় যাবেন, কোথায় নেবেন, কোথায় গেলে সঠিক সাপোর্টটি পাবেন। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। দর্শক, এবারে চলে যাচ্ছি গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের কাছে। আবুল হাসান রুবেল, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের আন্দোলনকে মূলধারার রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে কতটা সম্পৃক্ত করা সম্ভব? আমরা প্রথমত বলি যে আসলে বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠী একটা বড় অংশ এবং এই প্রতিবন্ধীদের সমস্যা এটাকে আসলে আমরা যেভাবে আসলে ধরেন আমাকে ইতিমধ্যেই কয়েকজন ফোন করেছেন যে আচ্ছা 3 তারিখ তো বিশ্ব প্রতিবন্ধী দিবস, ওই দিন আমরা একটা প্রোগ্রাম করব। 3 তারিখে আমার এত প্রোগ্রামের দাওয়াত যে আসলে ওইখানে যাওয়া সম্ভব না, কারণ সারা বছরে কিন্তু আসলে কোনো ধরনের কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই 3 তারিখ কেন্দ্রিক অনেকগুলো দাওয়াত আছে, অনেক লোকজনের রিকোয়েস্ট আছে, ভাই এখানে আসতেই হবে এরকম কথা আছে।
এই যে ধারা, এখান থেকে প্রথমত বের হতে হবে। আমি এটা প্রথমত বলি যে প্রতিবন্ধীরা একটা বাংলাদেশে একটা বিরাট জনগোষ্ঠীর অংশ, এবং তারা এই দেশের যত ধরনের মানে সুযোগ সুবিধা তারা যাতে পান, সমস্ত জায়গায় প্রবেশগম্যতা যাতে থাকে, সেটার জন্য আসলে এখান থেকে বের হয়ে যে জায়গাটায় প্রথমে আমি মনে করি যে প্রতিবন্ধী ইস্যুকে এটাকে একটা মেইন স্ট্রিমিং করতে হবে। মানে আপনি শুধু বললেন যে প্রতিবন্ধীরা, মানে ধরেন আপনি কোথায় যাবেন, কোন জায়গায় কাজের পরিবেশ কি থাকবে, এগুলো সবগুলোর তো আসলে আপনি ওই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যখন রেখে দেবেন, তখন তো অন্যান্য মন্ত্রণালয়ের সাথে এর কোনো সংযোগ থাকবে না। ধরেন আপনি কিভাবে বাসে উঠছেন, বাসে একজন প্রতিবন্ধী ব্যক্তি উঠতে পারবেন কি? মানে ওঠার কোনো ব্যবস্থা আছে? ট্রেন থেকে নামার ব্যবস্থা আছে? আমাদের এখানে বলা হয় ট্রেন থেকে নামার ব্যবস্থা আছে, কিন্তু আমি নিজে একজন যাতায়াতকারী হিসেবে জানি যে না, ওই ট্রেন থেকে নামার পরে আপনি পর্যন্ত মানে ওই সামনে পর্যন্ত আসতে কমলাপুরে ধরেন আপনি 1.5 কিলোমিটার, প্রায় একটা মাঝে মধ্যে এরকম দূরে হলে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। তো ওইটা একজন ব্যক্তি মানে ধরেন আমার মতো অসুবিধাই যার আছে তিনি হাঁটতে পারবেন না, এবং ওইখানে কোনো ধরনের হুইল চেয়ারের ব্যবস্থা থাকে না, বিশেষত সকালে রাত্রে, এবং যদি থাকে সেখানে আসলে আপনাকে অতিরিক্ত পে করতে হবে। বাংলাদেশে ধরেন আমি চায়না গেছি, তো চায়নাতে ওইখানে ওরা একটা গাড়ি দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আপনি এই এয়ারপোর্টে এখান থেকে এখানে যাবেন, আপনাকে 1000 টাকা পে করতে হবে। বাংলাদেশের পুরা এখানকার ব্যবস্থা, সোসাইটি, এটা হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে, আমরা এমনভাবে আসলে পুরো পরিস্থিতির ভেতরে আছি যে এখানে আমরা যে কোনো জায়গায় যদি যাই, মানে প্রতিবন্ধীদের জন্য আসলে কোনো ধরনের সামাজিক সুরক্ষার ব্যবস্থা আসলে এখানে গড়ে ওঠে নাই। এবং সমাজের চিন্তাভাবনার জায়গাটাতে গুরুতর পরিবর্তন দরকার। আমি বহু জায়গায় এরকম লেখা দেখেছি যে ইদানিংকালে এই গত 10 বছরের ভেতরেও আমি ওই বিশেষত ফেসবুকের জগৎ যখন বাংলাদেশে বেশি মানে হয়েছে, সেখানে লেখা দেখেছি যে কানাকে কানা, খোড়াকে খোড়া, হ্যাঁ, চোরকে চোর বলিবেন না। হোয়াট? মানে চোর সে তো আসলে একটা অপরাধ করেছে, একজন কানা এবং একজন খোড়া তো কোনো অপরাধ করে নাই, তাহলে আপনি ওইদেরকে একে এক ক্যাটাগরিতে ফেলছেন। এইটা হচ্ছে যদি সমাজের মানসিকতা হয়, তাহলে আসলে আমরা এটাকে কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের এখানে অনেক আইন হয়েছে, হ্যাঁ, অনেকগুলো কেতাবে অনেক কিছু লেখা আছে, সেটার কোনো বাস্তবায়ন নাই। আমরা ছোটোবেলা থেকে জানি যে কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নাই। এরকম পরিস্থিতি তো আমাদের এখানে প্রত্যেকটা জায়গায়। ধরেন আমাদের এখানে যখন নতুন করে নগরায়নের পরিকল্পনা করা হলো, তাইলে আমাদের হাঁটার জন্য এখানে উপরে এই যে ওভারব্রিজের ব্যবস্থা করা হলো, ওইটাতে একজন প্রতিবন্ধী ব্যক্তি কিভাবে পার হবেন? একটা দৃষ্টি প্রতিবন্ধী হন বা শারীরিক প্রতিবন্ধী হন, তারা কিভাবে পার হবেন? একজন অটিজমের প্রতিবন্ধী হন, অটিজম দ্বারা আক্রান্ত প্রতিবন্ধী হন, একটা স্কুলে তার জন্য কি ব্যবস্থা আছে? যে স্কুলের শিক্ষকরা অলরেডি বার্ডেন্ড, তারা কিভাবে একজন প্রতিবন্ধী ব্যক্তির ব্যবস্থা নেবেন? কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার নাই। আমি নিজে একটি স্কুলও চালাই, ফলে স্কুলের থেকে আমি অভিজ্ঞতা থেকে জানি এমন অনেক ছেলে মেয়ে আছে যারা খুবই সামান্য মাত্রায় হয়তো অটিজমের মানে তার আছে, হয়তো কেয়ার পেলে, সবার সঙ্গে মেলামেশা করলে এটা সেরে যাবে, ঠিক হয়ে যাবে। আমি একটা ছাত্রকে পেয়েছিলাম, তার পূর্ববর্তী স্কুলে কোনো কথা বলতো না, টিচার মানে জিজ্ঞেস করলেও কিছু কথা বলতো না, তার মানে কোনো প্রশ্নের উত্তর দিত না। দেখা গেল যে আসলে তাকে যখন একটু আদর করে তার সাথে কথা বলে তাকে করা হলো, সে 2 বছরের ভেতরে সবচেয়ে দুষ্টু বাচ্চায় পরিণত হলো স্কুলে। তার মানে হচ্ছে যে আপনার সমস্যাটার গভীরতা কতটুকু সেটা না করে আমরা এমন জায়গায় আসলে ওই মানুষগুলোকে আসলে আরও ঠেলে দিই যাতে আসলে তারা আরও বেশি পরিমাণে মানে খারাপ জায়গায় পড়ে। ফলে আমি বলি যে এখানে রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিকীকরণ এবং একটা কল্যাণমুখী রূপান্তর, সমাজের একটা সকলের প্রতি দায়িত্বশীল মমত্ববোধের জায়গা, এগুলো যদি তৈরি না হয়, তাহলে আসলে এই প্রসঙ্গটা শুধুমাত্র এই দিবস কেন্দ্রিক থেকে যাবে। তাহলে ফলে এই জায়গায় গুরুত্বটা দেওয়া দরকার। আমি প্রতিবন্ধীদের ব্যক্তি বিষয়ে আমরা প্রত্যেকেই মানে ধরেন অনেক ধরনের প্রতিশ্রুতি দিতে পারি রাজনৈতিক ইশতেহারে, হ্যাঁ, আমাদের আগামী ইশতেহারে এরকম অনেক প্রতিশ্রুতি দিতে পারি, কিন্তু সেগুলো কোনোটাই বাস্তবায়িত হবে না যদি রাষ্ট্রের এই রূপান্তরটা আমরা ঘটাতে না পারি। রাষ্ট্রের একটা গণতান্ত্রিক এবং কল্যাণমুখী যদি রূপান্তর ঘটাতে আমরা পারি, তাহলেই আসলে প্রতিবন্ধী ব্যক্তিরা অনেক ধরনের সুবিধা পাবেন, এবং তাদের কথা তখন আসলে আমার মেইন স্ট্রিমিংয়ের জায়গায় আসলে আসবে। আমি কোথায় যাচ্ছি, কীভাবে করছি, প্রত্যেকটা জায়গায় যে প্রতিবন্ধীরা যে প্রবেশগম্যতার সমস্যার সম্মুখীন হন, এইটা তো আসলে একটা দেশের অসভ্যতার লক্ষণ। আমরা তো কোনো সভ্য অবস্থায় পৌঁছাতে পারি নাই।
আমরা প্রত্যেকটা জায়গায় তাদের জন্য যে অ্যাক্সেস থাকতে হবে এইটুকু যদি নিশ্চিত না করতে পারি তাহলে আসলে আমরা অন্য অধিকার কিভাবে করব? বর্তমান যে বাস্তবতা আপনি যেটা এতক্ষণ বললেন, এটার থেকে তো উত্তরণ প্রয়োজন। এই উত্তরণটা কিভাবে সম্ভব? এটাই বলছি যে উত্তরণের জায়গায় প্রথমত আমাদের একটা মানে ধরেন প্রবেশগম্য, আমাদের কোনো কোনো যখন হয় কি যে যখন আপনি একটা দেশে কোনো কিছু কাজ করে না, মানে কোনো মানে বিষয়ই কাজ করছে না, ধরেন আমরা একটা বিপ্লব করলাম মানে অথবা গণ অভ্যুত্থান করলাম, গণ অভ্যুত্থানের পরে আমরা চিন্তা করলাম যে আমরা অনেক কিছু পাল্টে ফেলবো, দেশটাকে পাল্টে ফেলবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওই পুরনো ব্যবস্থাটা আবার জেঁকে বসছে এবং তার পুরনো ব্যবস্থাটা, পুরনো আমলাতন্ত্র, পুরনো সমস্ত কিছু এমনভাবে জেঁকে বসেছে যে ওই পুরনো নয়া বন্দোবস্তের কথা যারা বললেন তারাও পুরনো বন্দোবস্তের মানে সুবিধা নেওয়া শুরু করলেন। এইটা কিন্তু এইটা তারা শিকার, কারা এই ব্যবস্থাটার শিকার। এই ব্যবস্থাটা আসলে আমাদেরকে সব জায়গায় আটকে রেখেছে। তাহলে এই ব্যবস্থাটা ভাঙতে হবে, মানে এইখানে এই ব্যবস্থাটা ভেঙে একটা নতুন ধরনের আসলে পরিবর্তনের সূচনা করতে হবে। এই পরিবর্তনের সূচনা করার জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে প্রত্যেকটি মানুষ যে গুরুত্বপূর্ণ। ধরেন প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটের অধিকার কি আপনি মানে নিশ্চিত করেছেন? তার ভোটের গোপনীয়তার বিষয়ে তো কোনো নিশ্চয়তা নাই। তিনি মানে ভোটের কেন্দ্রে গিয়ে ব্রেইলে ভোট দিতে পারবেন একজন মানে দৃষ্টি প্রতিবন্ধী? ব্যবস্থা নাই তো এখনো পর্যন্ত। আমরা ইয়েতেও বলেছিলাম, মানে নির্বাচন কমিশনকেও বলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তারা বলছেন যে ভাবছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু হয় নাই। ধরেন একজন শারীরিক প্রতিবন্ধী, তিনি গিয়ে মানে লাইনে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, কিভাবে করবেন? ধরেন আপনি রাজনৈতিক দলের সভা সমাবেশ করছেন কিংবা টেলিভিশন পত্রিকা করছেন বা অন্য যে কোনো জায়গায়, ধরেন আপনার এখানে যে ধরেন সাইন ল্যাঙ্গুয়েজ থাকা দরকার। ধরেন আপনি অনেকের আছে হচ্ছে যে কালার ব্লাইন্ডনেস আছে, হ্যাঁ, কালার ব্লাইন্ডনেসের কারণে আপনি যখন একটা ভিডিও দেখাচ্ছেন ও তো কিন্তু আসলে ঠিকমতো বুঝতে পারছে না, তখন তাহলে ওইখানে টেক্সট দিতে হবে। তাহলে এই যে এইটা আমি মনে করি এটা হচ্ছে একটা আমাদের বিপুল অংশের মানুষকে ভেতরে যদি আমাদের নিয়ে আসতে হয় তাহলে আসলে এটাকে সামগ্রিকভাবে ভেবে আমাদের একটা জাতীয় পরিকল্পনা করতে হবে এবং এটাতে রাজনৈতিক মতপার্থক্য ঊর্ধ্বে উঠে সকলে মিলে একটা ঐক্যবদ্ধভাবে এই জনগোষ্ঠীকে আমাদের ভেতরে নিয়ে আসতে হবে। যদি তারা আমাদের অর্থনীতিতে যুক্ত হন, শিক্ষায় যুক্ত হন, কর্মসংস্থানে যুক্ত হন, তাহলে দেশের উন্নতি হবে। ফলে এই জায়গায় কোনো রাজনৈতিক মতপার্থক্যের বাইরে এসে আমাদেরকে সকলকে নিয়ে একটা জায়গায় পৌঁছতে হবে যে এই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারটাকে আমরা এইরকম জায়গায় রাখবো না যে শুধু বছরে একবার স্মরণ করব, বরং এটাকে আমাদের প্রতিনিয়ত কার্যক্রমের অংশ করব। এবং সেই কারণে আমি বলি যে মেইন স্ট্রিমিং করতে হবে প্রতিবন্ধী ইস্যুকে। অনেক ধন্যবাদ আপনাকে। এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দর্শক, এবারে চলে যাচ্ছি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরীর কাছে। ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, আপনি তো সবার কথা শুনলেন। প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে? প্রশিক্ষণের পর তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা আসলে কতটুকু? আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার আগে আমি যেটা বলতে চাই যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষর সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় তুলনামূলকভাবে একটা নতুন প্রতিষ্ঠান, মাত্র 6 বছর বয়স। তা এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেকে জানেও না, সেজন্য আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমরা মূলত দক্ষতা উন্নয়নের মান, তারপরে এটার কাঠামো এবং গুণগত ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করি। যেখানে এটা সরকারের একটা আমরেলা অর্গানাইজেশন, যেটার আন্ডারে আমাদের 22টা মিনিস্ট্রি আছে, 14টা এজেন্সি আছে, সেটার টোটাল সমন্বয় করে আমরা কাজ করি। তো সেখানে হলো যে আমরা মূলত টিবেটের যেই মানে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের লেভেল 1 থেকে লেভেল 6 নিয়ে কাজ করছি। তো সেখানে আমরা কারিকুলাম প্রণয়ন করি। কারিকুলামের উপর বেস করে আমাদের যে রেজিস্টার্ড ট্রেনিং সেন্টার আছে 1533টা সারা বাংলাদেশে, তারা সেই কারিকুলামের উপরে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের পর আমাদের নিজস্ব অ্যাসেসর পুল আছে, যে অ্যাসেসর পুল যারা ট্রেনিং নিয়েছে তাদের পরীক্ষার ব্যবস্থা করে। পরীক্ষার পর আমরা একটা ওয়ান স্টপ ন্যাশনাল স্কিল পোর্টালের মাধ্যমে আমরা একটা সার্টিফিকেশনের ব্যবস্থা করি। সার্টিফিকেশনের পরে যেটা হয়, আমরা ওদের এমপ্লয়মেন্ট বা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের লিঙ্কেজটা ফলো আপ করি, ওয়েদার তারা জবে গেল অথবা ধরেন এন্টারপ্রেনার হিসেবে নিজেকে তৈরি করলো। অর্থাৎ আপনার যে ট্রেনিংয়ের
কারিকুলাম প্রণয়ন থেকে সে জব লিঙ্কেজ বা ইন্ডাস্ট্রি লিঙ্কেজ পর্যন্ত এই পুরো জিনিসটার ম্যান্ডেটটা এনএসডিএ কাজ করছে। তো এখন যে বিষয়ে নিয়ে আজকের আলোচনা হচ্ছে যেটা বলবো, আমাদের যে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি আছে 2022 সালের, সেখানে যদি দেখেন যে 4.2.3 সেখানে কিন্তু পার্সন উইথ ডিসেবিলিটির অন্তর্ভুক্তির কৌশল বাস্তবায়নের জন্য বলা আছে। আজকে আমাদের যে বক্তারা এখানে কথা বললেন, প্রত্যেকেরই বক্তব্যের মধ্যে যেটা চলে আসছে সেটা হলো যে প্রশিক্ষণ, অ্যাক্সেসিবিলিটি সহ তার যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই বিষয়গুলোর ব্যাপারে। তো এটা যদি আমরা লক্ষ্য করি, গভর্নমেন্টের কিন্তু পলিসিতে বিষয়গুলো আছে, আবার অনেকেই কোয়েশ্চেন তুলেছেন যে প্রয়োগটা নাই। সেটা আসলে যদি আমরা আমাদের বাস্তবতা চিন্তা করি, যে বাংলাদেশ যে বিপুল জনসংখ্যা, সেটা কিন্তু কয়েকটা কান্ট্রির জনসংখ্যার সমান, হ্যাঁ, এবং সবাইকে ইনক্লুসিভ ইয়েতে নিয়ে আসার জন্য একটা পর্যায় লাগবে। এটা হলো রিয়েল সিচুয়েশন। কারণ হলো যে এখনও আমরা কিন্তু এলডিসিতে আছি, আমরা অনেক সময় কম্পেয়ার করে ফেলি ডেভেলপ কান্ট্রির সাথে। হ্যাঁ, ডেভেলপ কান্ট্রির ওই স্তরে পৌঁছানোর জন্য যেই আপনার ট্র্যাজেক্টরিটা দরকার, আমরা এখনও কিন্তু ওটাতে পৌঁছাই নাই, আমরা ওই জায়গাতে প্রসেসে আছি। যেমন ধরেন 2030-তে আমরা এজেন্ডা 2030 বাস্তবায়ন করব, সেখানে আমাদের যে ডিসেন্ট ওয়ার্কের কথা বলা আছে, কিংবা এসডিজি গোল 4, 8 এবং 10 সেগুলোর সাথে অ্যালাইন করে আমরা যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছি। তো আমাদের যে মানব সম্পদ, তাদেরকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করাটাই আমাদের ম্যান্ডেট। সেটার মধ্যে কিন্তু ইনক্লুসিভিটির জন্য আমাদের যে পার্সন উইথ ডিসেবিলিটি যারা আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমাদের কারিকুলামের জন্য আমরা কাজ করছি। আমাদের যে নীতি কৌশলটা আছে সেখানে যেমন ধরেন প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট উভয়ের যেই দায়িত্বটা আছে, সেই দায়িত্বটা বাস্তবায়ন করার জন্য আমাদের যে পরিকল্পনাগুলোর পাশাপাশি আমরা যেমন ইনক্লুসিভ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটা কারিকুলাম বলে আর কি, আমাদের ভাষায় এটা টেকনিক্যাল ওয়ার্ড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলে, আমরা সেখানে যে প্রতিবন্ধী বান্ধব যে সিলেবাসটা, সেটা 20টারও বেশি ট্রেডের আমরা সিলেবাস করেছি। তারপর কারিকুলামটা অভিযোজন, এটাও প্রতিবন্ধী বান্ধব কারিকুলাম অভিযোজনের কাজ করা হচ্ছে। তারপরে যেমন প্রশিক্ষক, টিচারদের কথা এসছে, তো টিচারদের ক্ষেত্রেও আমরা টিওটির ব্যবস্থা করেছি, যে টিওটির মাধ্যমে ওনারা মনে করেন যে প্রতিবন্ধী বান্ধব শিক্ষাদান পদ্ধতি, এটা স্পেশালাইজড টিওটি আমাদের এটা ইন্ট্রোডিউস করা হয়েছে, ইতিমধ্যে এনএসডি যেগুলো করছে আর কি। যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে আমি একটু আইডিয়া দিতে চাই। যেমন মনে করেন এখানে অনেকেই বলছেন যে বিশেষ করে আমাদের যে অ্যাডভোকেট দৃষ্টি প্রতিবন্ধী ভাই বললেন যে এক একজনের নাচ, গান কিংবা শিল্পকলা ছাড়াও আর খেলাধুলা, এরকম অনেক কোয়ালিটি আছে, সেগুলোকে কীভাবে পিক করা যায়। সেরকম আমরা যেমন ওনাদের জন্য স্পেশালাইজড আইসিটি, বিউটি থেরাপি, হসপিটালিটি, টেইলরিং, এগুলোর উপর কিন্তু আমাদের অলরেডি কারিকুলাম করা হয়ে গেছে। তারপরে যেমন অভিযোজনের কথা যেটা বলছি, সেখানে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমরা ব্রেল ভিত্তিক কারিকুলামটা ডেভেলপ করেছি। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য যেমন সাইন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট এবং ভিজুয়াল ইনস্ট্রাকশন, সেটার উপরে আমাদের কারিকুলাম ডেভেলপ করা হয়েছে। আর হুইল চেয়ার ব্যবহারকারীদের উপযোগী যেমন সেফটি এবং ওয়ার্ক স্পেস অ্যাডজাস্টমেন্ট গাইড, যেটা অনেকে, যেমন আমি নিজে লেখাপড়া করেছি অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমার 2 বাচ্চাকে নিয়ে যখন স্কুলে আসা যাওয়া করতাম, আমার মেয়ের ডিসেবিলিটি সাপোর্ট লাইসেন্স ছিল, ওটা স্কুল থেকে দেওয়া হচ্ছিল। সবাই কিন্তু আবার হুইল চেয়ার ধরতে পারে না। যেই স্টুডেন্টকে কয়েকদিনের ট্রেনিং দিয়ে লাইসেন্সটা দেওয়া হয়েছে, সেই কিন্তু ওই হুইল চেয়ার সাপোর্ট, গাড়ি থেকে বাবা মা যখন ড্রপ করে, সে পার্কিং লট থেকে তাকে ক্লাসরুম পর্যন্ত আনার জন্য ও একটা স্টুডেন্ট বা কয়েকজন স্টুডেন্ট, যে কয়জন বাচ্চা আছে তাদেরকে সাপোর্ট দিত। তো ওইটা দেখে আমার কাছে মনে হলো যে হুইল চেয়ার খালি বহন করলে তো হবে না, তাকে সেফটি এবং সিকিউর করে কিন্তু তাকে আনা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমাদের ওই জায়গাটাতে ঘাটতি আছে, সেটা চিন্তা করে আমরা সেটার উপরেও, যে ওইটাও একটা স্কিল কিন্তু, যে হাউ টু হ্যান্ডেল হুইল চেয়ার, তো সেটা নিয়ে আমরা কাজ অলরেডি আমরা বাস্তবায়ন করেছি সেটা। এছাড়া আমাদের ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো আছে, ওখানে র্যাঙ্কিং এবং অ্যাক্রেডিটেশনের যে প্রক্রিয়াটা আছে, সেটারও মানদণ্ডটা আমরা ইনক্লুসিভ করেছি, যেখানে সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসিবিলিটিটা আমাদের বাধ্যতামূলক। কারণ আমাদের যেগুলো রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন আছে, সেখানে তারা যেন ট্রেনিং নেওয়ার জন্য যায়। তো এখানে কথা এসছে যে ডিসেবিলিটি অ্যাক্সেসের ঘাটতি আছে, আবার কোনো জায়গায় অ্যাক্সেস যেটা আছে সেটা এত দূরে যে
তার হয়তো অত দূরে যাওয়ার চেয়ে মানে কষ্ট করে যাওয়াটাই সেফ মনে হচ্ছে, যেটা আমাদের এখানে রুবেল সাহেব বলেছেন আর আমাদের শর্মী বলেছে যে এরকম ব্যাংকের ক্ষেত্রে। তো সেটার জন্য আমি বলতে চাই যে উনি হয়তো ব্যাংকের ক্ষেত্রে বিটার এক্সপিরিয়েন্স ওনার শেয়ার করেছেন। অনেক সরকারি ভবনে কিন্তু এখন ডুয়াল অ্যাক্সেস রাখা আছে, কিন্তু আপনি হয়তো কোনো একটা স্পেসিফিক অফিসে সেটাও কিন্তু আমি বেশ কয়েকটা ভবনে দেখেছি র্যাম্প আছে, সেগুলোও কিন্তু যেমন আমরা ওয়াকার নিয়ে আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে মানুষের ধারণাটা খুবই শুধু হুইল চেয়ার মনে করে, হুইল চেয়ার পার্সন, ওয়াকার আছে, তারপর হচ্ছে স্টিক আছে, বিভিন্ন ই নিয়ে আমরা চলাফেরা করি। তো সেগুলো আসলে ওই র্যাম্পটাতে যাওয়ার মতো অবস্থা কিনা সেটা নিয়ে কিন্তু কোনো যাচাই বাছাই করা হয় না, একটা র্যাম্প করেই করা হলে। এই যে একটা সামনে নতুন একটা সমাজসেবা মন্ত্রণালয় করা হয়েছে, এটা কোথায় যেন? জেলা সমাজসেবা কার্যালয়টা। জি জি জি, আচ্ছা আচ্ছা। যেমন আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু ওই জায়গায় যে র্যাম্পটা আছে সেটা কিন্তু চলার মতো না, স্লিপ কাটে। না, এটা একটা গুড ফিডব্যাক, কারণ আজকের আলোচনার পরে এগুলো আমি কয়েকটা জায়গায় গিয়েছি, ভবনগুলোতে নেই, ম্যাক্সিমাম ভবনগুলোতেই নেই, যে ভবনগুলোতে আছে সেটাও কিন্তু চলার মতো নয়। দুই, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেমন সাধারণত প্রতিবন্ধী আইডি কার্ড করতে গিয়েছিলাম মিরপুরের একটা সেন্টারে, সেখানেও আমরা চলার পথে বড় বড় সব সিঁড়ি, এগুলো আমাদের কাছে এভারেস্ট পাহাড়ের মতো, মানে প্রতিদিন আমরা এই সিঁড়িগুলো উঠি আর এভারেস্ট পাহাড় মনে করতেছি যে আমরা জয় করতেছি। আমার মনে হয় এই ধরনের পর্বত জয় করার জন্য আমাদের একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। হ্যাঁ, অনেকেই জানে না যে কে কী মানে ইউজ করছে, কিংবা এখানে ডাইভার্সিফিকেশন আছে, এটা অনেক সময় আমাদের কালচারালি আমরা অনেকেই জানি না। সেক্ষেত্রে যেটা হয়, আজকে কথা আসছে যে মানে আমরা সিজনাল আলাপ করি, আসলে সিজনাল আলাপটা হয়তো এরকম রাউন্ড টেবিলগুলো সিজনাল হয় আর কি, যে দিবসকে কেন্দ্র করে, কিন্তু থ্রু আউট দ্য ইয়ার যতটুকু আমি জানি, আমি 8 বছর আগে চট্টগ্রামে সমাজসেবার বিভাগীয় পরিচালক ছিলাম, সমাজসেবা অধিদপ্তরের। আমরা মানে আমাদের সারা বছরই কিছু ওয়ার্কশপ সেমিনার হয়, যখন কোনো পলিসি প্ল্যানিং করা হয় তখন কিন্তু ওয়ার্কশপের আউটপুট থেকেই করা হয়, যে এই জিনিসগুলো ইনক্লুড করা হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা ওয়ার্কশপে রিপ্রেজেন্ট করে তারা হয়তো এই পার্টিকুলার যে ডিভাইসগুলো হয়তো বেশি ফোকাস করে এগুলো হয়তো এক্সক্লুশন হয়েছে, কিন্তু আজকের রাউন্ড টেবিলের ফিডব্যাকে আমি যদি ঠিকমতো বুঝে থাকি, আমি মনে করি যে এখানে আরও অডিয়েন্স আছে, এটা টেলিকাস্ট হবে এবং এটাতে আরও অ্যাওয়ারনেস হয়ে এগুলো হয়তো মডিফাইড গভর্নমেন্টের সুযোগ আছে। কোনো আইন নীতিমালা তো পার্মানেন্ট থাকে না, এগুলো রিভিউ হয়। তো আমি মনে করি যে এখানে রিভিউ করার সুযোগ আছে, সেজন্য আর নতুন নতুন অনেক কিছু এখন ডিসকভার হচ্ছে। আগে তো একটা সময় মনে করা হতো যে শারীরিক প্রতিবন্ধিতা কিংবা মানসিক প্রতিবন্ধকতা যেগুলো আছে অনেক কিছুই সাবসাইড করে রাখা ছিল, অনেকে লুকিয়েও রাখতো সামাজিকভাবে, তো সেই জন্য এগুলো হয়তো মানে টোটাল ইয়েটা আসে নাই। কিন্তু আজকে আলোচনাটা আমি মনে করি যে অনেক বেটার ইয়ে হলো। তো যাই হোক, আমি আমার আলোচনায় ফিরে আসি। যেমন আমাদের যে ট্রেনিং সেন্টার আছে 1533টা, সেগুলোর মধ্যেও কিন্তু আমরা যখন ট্রেনিং সেন্টারের অনুমোদন দিই, অনুমোদনের আগে আমাদের একটা টিম গিয়ে পরিদর্শন করে যে ইনক্লুসিভ কিনা এটা আমরা দেখি, যে সব ধরনের ডিসেবিলিটির এক্সেস আছে কিনা, তারপর যারা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো দিবে তারও সেই ইকুইপমেন্টগুলো ইউজ করার মতো সাপোর্ট লাগবে কিনা, এগুলো এনশিওর করেই কিন্তু আমরা রেজিস্ট্রেশনটা দিই। উইদাউট দ্যাট আমরা কিন্তু রেজিস্ট্রেশন দিই না। এরকম অনেকগুলো রেজিস্ট্রেশন আমাদের পেন্ডিং রাখা হয়েছে, যাতে এগুলো ফুলফিল করলেই আমরা তাদেরকে ফাংশনাল করতে পারি। এরপরে আমরা আসি যে কর্মসংস্থানের সংযোগটা কিভাবে আমরা লিঙ্কেজগুলো করে দিই। সেটা হচ্ছে যে আমাদের 16টা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে, বিভিন্ন সেক্টরাল, মনে করেন যে গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল, এরকম আমাদের 16টা রেজিস্টার্ড আমাদের অনুমোদিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে। তারা যাদের সাথে আমাদের যে পলিসি কানেকশন, সেটা হচ্ছে যে আমাদের প্রশিক্ষণ নিয়ে, আমাদের সার্টিফিকেট নিয়ে যারা বের হবে তাদেরকে অবশ্যই তার কাজের উপযোগী ইনক্লুসিভ কাজের ব্যবস্থা করে দেওয়া। তো সেটা আমাদের চলমান আছে। এবং আপনারা যদি অক্টোবরের ফার্স্ট উইকের মিডিয়া রিকল করতে পারেন, দেখবেন যে আমরা একটা বিশাল ফেস্ট করেছিলাম, হারাইজন ফেস্ট। সেটাই আমাদের মূল ফোকাস ছিল ডিসঅ্যাডভান্টেজ যারা উইমেন আছে তারা যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে ইদার জবে মানে তাদের একটা পাথওয়ে তৈরি করতে পেরেছে অথবা এন্টারপ্রেনার হিসেবে সাকসেসফুল হয়েছে, তাদের মানে অ্যাচিভমেন্টটা সেলিব্রেট করা, এটাই ছিল আমাদের মূল ফোকাস। এখানে জার্মান সরকার আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন, আমরা ইন্টারন্যাশনাল নিয়ে এসেছিলাম। তো ওইখানে আমরা যে আজকে পণ্য মেলার কথা বোধহয় আপনারা
আপনারা কেউ একজন বলছিলেন, আমি নোট করেছিলাম। তো ওরকম আমরা একটা উদ্যোক্তা এবং যারা জব মানে পেয়েছে তাদের জন্য আমরা সেলিব্রেট করার জন্য একটা মেলার মতো আয়োজন করেছিলাম, এবং এটা বেশ সাড়া পেয়েছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির যে ইয়েটা আছে, ফেসবুক পেজটা আছে, ওখানে টোটাল লাইভ প্রোগ্রামটাই আছে, দেখলেই বুঝবেন যে আসলে সরকার তো একা না, সবাইকে নিয়ে সরকার। এই যে পলিসি বলেন, রাজনৈতিক ডিসিশন বলেন, আমরা যারা গভর্নমেন্ট আছে আমরা হলাম ইমপ্লিমেন্ট করছি। আপনার তো একটা দর্শনটা আসতে হবে, আমি কি নিয়ে কাজ করব। আমার যদি ম্যানিফেস্টোতে সেটা থাকে, তাহলে যারা ইমপ্লিমেন্ট করবে, পলিসির সাথে অ্যালাইন করে কাজ করে, তখন তারা প্রায়োরিটিটা সেট করে অ্যাকর্ডিং টু দ্য পলিটিক্যাল ম্যানিফেস্টো। কারণ গভর্নমেন্ট অফিসিয়ালদের বা গভর্নমেন্টের পলিটিক্যাল ম্যানিফেস্টোর প্রায়োরিটির বাইরে কাজ করার সুযোগ নাই। যেটা প্রায়োরিটি থাকে সেভাবেই তারা ইমপ্লিমেন্ট করে। তো এটা সারা পৃথিবীতেই দেখবেন যে মডেলটাই এরকম, যে পলিটিশিয়ানরা তারা দূরদর্শী চিন্তা করে সামাজিক সব কিছু, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব করেন। তারপর তা এখন যাই হোক, আমি যেটা বলতে চাই যে আমরা আমাদের একটা ফিউচার প্ল্যানও আছে। আমরা এনএসডিএ সামনে এই সেক্টর মানে প্রতিবন্ধী বান্ধব যে কাজগুলো, মানে আমাদের মূল মোটোটা হচ্ছে সবার জন্য দক্ষতা, সবার জন্য সুযোগ। তো এটা মানে আমরা ইনক্লুসিভ স্কিল, ইনক্লুসিভ গ্রোথ, এটা টার্গেট করেই আমরা যেটা মানে এখন ফিউচার আমরা পাথওয়ে আমাদের আছে 2030 পর্যন্ত যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে ন্যাশন ওয়াইড যেটা ইনক্লুসিভ স্কিল ইকোসিস্টেম গঠন করা, যেটার আন্ডারে মানে আমাদের প্রতিটা জেলাতে একটা ইনক্লুসিভ ট্রেনিং হাব আমরা করার পরিকল্পনা করেছি। আর তার পুরো টিভেট সেক্টরে আপনার যে ইয়েটা আছে, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, সেইটা ইনক্লুড করে আমরা এটা এক্সিকিউট করার চিন্তা করছি, যেখানে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার থাকবে, যেটা ইশারা ভাষা নিয়ে একজন মা বলেছেন এখানে যে তারা কমিউনিকেশনের সমস্যা হচ্ছে। তো সেই ধরনের ইয়েগুলো তো আমাদেরকে ক্লাস্টার করে স্টার্ট করতে হবে, যে স্কুলগুলো যদি টিচাররা এটাতে মনে করেন যে স্কিল থাকে, তাহলে সেই স্টুডেন্টদেরকে স্কুল থেকে শুরু করে শেখাতে পারবে। আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর যথেষ্ট সক্ষমতার জায়গা আছে, সঠিক প্রশিক্ষণ পরিচর্যা তাদের দক্ষতা উন্নয়ন করতে পারে এবং তারা চমৎকার কাজ করতে পারে। সেক্ষেত্রে আসলে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ যদি সঠিক সাপোর্টটা দিতে পারে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে প্রতিবন্ধী ভাই বোনরা রয়েছেন, তারা যদি তাদের সক্ষমতা অনুযায়ী তাদের জন্য আসলে ডিজাইন করা হয়, জনসম্পদে পরিণত হবে, সেক্ষেত্রে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের করার অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা যেমন যে প্রতিবন্ধী নারী যারা আছে, যেমন ওনারা তো তবু মুভ করতে পারছে, কিছু আছেন যারা মুভ করতে পারেন না, তাদের জন্য কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে আছে যে বিজনেস প্রসেস যে ইয়েটা আছে আর কি, ফ্রিল্যান্সিং এবং বাসায় বসে যাতে করতে পারে, তারা অনলাইনে এই ট্রেনিংগুলো এনরোল করে শিখতে পারেন এবং তারা নিজেদেরকে ইয়ে করে ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা যাতে তাদের হয়, কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে না পারে, সেই পরিকল্পনাটা আছে। তারপর যেমন আমাদের ইন্টারন্যাশনাল এমপ্লয়াবিলিটির জন্য আমাদের পরিকল্পনা আমরা চাই, এগুলো আমরা ধাপে ধাপে করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা চাই, আমাদের অলরেডি অনেকগুলো অনবোর্ডে আছে, কিন্তু ওয়াইডার রেঞ্জ অফ কভারেজে আনতে হয়তো সময়ের ব্যাপার আছে। যে মানে আমরা আসলে চাচ্ছি যে এই যে এত চমৎকার চমৎকার পরিকল্পনা আছে, এই পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন ঘটুক এবং আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখার সুযোগ পাক। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা হচ্ছে বিভিন্ন সময়ে চাকুরি মেলার আয়োজন করা হয় আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনদের জন্য। চাকুরি মেলায় চাকুরিদাতা প্রতিষ্ঠান আসেন, তারা চাকুরি দেন, ইনস্ট্যান্টলি দেন বা পরবর্তীতে দেন, কিন্তু বাস্তবতা হচ্ছে কিছুদিন পর আর তাদেরকে সেখানে দেখতে পাওয়া যায় না। যারা চাকরি পায় সেখানে তারা টিকতে পারে না, নয়তো তাদের সাথে আর যোগাযোগ করা হয় না। এই ক্ষেত্রে আসলে আমাদের সবার করণীয় আছে। সেক্ষেত্রে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগে উৎসাহিত করতে আপনাদের পক্ষ থেকে কী ধরনের প্রণোদনা বা বাধ্যবাধকতার কথা ভাবা হচ্ছে? অ্যাকচুয়ালি আমি যেটা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল বলেছি, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের কাজই হলো যে ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা করে দেওয়া যারা আমাদের থেকে, কারণ ওদের লাইসেন্সটা আমরা দিই, মানে আমাদের অনুমোদিত, আমাদের তো কোনো মানে জেলাভিত্তিক বা সাবঅর্ডিনেট অফিস নাই, তো আমাদের পক্ষ থেকে ইন্ডাস্ট্রি এই কাজটা করে। সো এখানে বেশ কয়েকটা প্রজেক্টের মাধ্যমে আমরা অলরেডি ওদের যে জব মার্কেটে যে এক্সেসটা এবং আপনি যেটা বললেন সাস্টেনেবিলিটিটা, সেটার কোনো স্টাডি এখনও মানে আমরা পাইনি, পেলে অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করব। কিন্তু আমরা চেষ্টা করি যে সে যেন ট্রেনিং নিয়ে বেকার না থাকে, আইদার সে জবে ঢুকুক অথবা সে এন্টারপ্রেনার। সেক্ষেত্রে আসলে যেখানে সে কাজ করবে সেই কর্মপরিবেশটা প্রতিবন্ধী বান্ধব হতে হবে এবং আসলে যারা কাজ দেবেন
সেই যে প্রতিষ্ঠানগুলো তাদেরকেও প্রতিবন্ধী বান্ধব হতে হবে। এক্স্যাক্টলি, আমরা সেটাই এনশিওর করার চেষ্টা করি। কাজ করার অনেক আসলে সুযোগ রয়েছে এবং আপনারা যদি কাজ করেন তবে আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিরা যারা কাজ পাবেন তারা সাস্টেনেবিলিটি যে বিষয়টা আসছে সেই স্থায়িত্বটা পেতে পারেন। আমি আরেকটা জিনিস সাপ্লিমেন্ট করতে যাচ্ছি, এখানে একটা বক্তব্য শুনছি, যেহেতু সরকারের পক্ষ থেকে এই বিষয়টা সাপ্লিমেন্ট করা হয়নি, তো আমি যেহেতু একসময় সমাজসেবা অধিদপ্তরের ছিলাম, ডাইরেক্টর ছিলাম, এখানে ওই যে সরকারের কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আপনার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যেমন আছে, সেরকম নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার সুরক্ষা ট্রাস্ট একটা আছে। তো এই জন্য আমাদের অনেক সময় নলেজ গ্যাপের জন্য আমরা অনেক সময় পলিসি ওভারল্যাপ কোথায় হচ্ছে কিংবা নাই মনে করছি, কিন্তু আসলে নাই না, এগুলো হয়তো যেটা বলেছে যে এগুলো ভিজিবল না বিকজ অফ দি প্রচারণা। হ্যাঁ, তো সেই জন্য আপনারা যদি একটু কষ্ট করে এগুলো একটু ওয়েবসাইটগুলো ব্রাউজ করেন, দেখবেন যে অ্যাটাচ দপ্তরগুলো আছে, সেখানে কিন্তু এই কাজগুলো হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কম্বাইন হয়ে, এবং আরেকটা প্রশ্ন আসছে যে শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয় করে না, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব যে এই কমিটিগুলো আছে, ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিংগুলো যেটা হয়, সেইগুলোর মাধ্যমে কিন্তু পলিসি আউটকামগুলো আসে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় একা নেয় না, যেমন আমার যে এই গভর্নিং বডিটা আছে সেখানেও কিন্তু 22টা মিনিস্ট্রির একটা মিনিস্ট্রি সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যেহেতু আমরা ইনক্লুসিভ পলিসিগুলো কীভাবে এক্সিকিউট হচ্ছে কিংবা প্ল্যান করছি, সেগুলোতে যাতে সব মিনিস্ট্রির যে সমস্যাগুলো সেগুলো যাতে, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের ইয়েতে গভর্নিং বডিতে আছে, এক্সিকিউটিভ কমিটিতে আছে। তো গভর্নিং বডির চেয়ার হচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যেখানে এনএসডি এর এক্সিকিউটিভ চেয়ারম্যান মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করছে। সুতরাং আমরা এখানে টোটাল হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচে করি, কিন্তু অনেক সময় ইমপ্লিমেন্টেশনটা হয়তো ফ্র্যাগমেন্টেড ওয়েতে হয়। যেটা একটা কথা বলেছেন যে আসলে কাজ হচ্ছে কিন্তু তথ্যগুলো পৌঁছচ্ছে না যাদের কাছে পৌঁছানোর দরকার। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এটা অনেক বেশি আমাদেরকে আসলে এর মুখোমুখি হতে হচ্ছে। এত এত উদ্যোগ রয়েছে তাদের স্বার্থ রক্ষার, তাদের জীবনমান উন্নয়নের, কিন্তু আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা এটা জানেন না। কারণ আমরা যখন কাজ করি আমরা সবাইকে নিয়ে করার চেষ্টা করি, কিন্তু শুধু সরকার করছে না বললে তো হবে না। এখানে সবাইকে সমন্বিতভাবে একসাথে, বৃহত্তর স্বার্থে দেশের সবাইকে একসাথে কাজ করতে হবে, এটাই আমার মূল মেসেজ। যে বিষয়টা আপনি বললেন যে তারা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের মানে 5% মানুষের আছে। না, আমি তাদের কথা বলিনি, আমি বলছি এখানে যারা আমরা যাইতে পারবো, কিন্তু যেটা বলছেন ডিসেবল পারসন যারা, তারা তো ওনাদের কথা আমি গ্রামে গঞ্জে তাদের কাছে এই প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা উপস্থাপন করতে হবে, তাহলে না তারা সুবিধাটা পাবে। না, উনি একটা বলছেন না যে আমাদের নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের সংক্রান্ত কোনো সরকারি সেটআপ নাই যারা এটা দেখবে। আমি ওনার জন্যই আমরা প্রস্তাবনা দিয়েছি যে একটা হসপিটাল করার জন্য, যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড অটিজম সেন্টার ডেডিকেটেড হসপিটাল একটা, যেহেতু ফাউন্ডেশন আছে আমার জানা ছিল না, ফাউন্ডেশনটা চাইলে উদ্যোগ নিয়ে একটা হাসপাতাল করতে পারে। এটা আপনাদের লেগে থাকতে হবে। ধরেন একটা হাসপাতাল হলো ভাইয়া, সবাইকে মনে করেন আপনি যে ডিমান্ডটা দিচ্ছেন, ডিমান্ডটা দিয়ে যদি চুপ থাকেন হবে না, কারণ অনেকগুলো এজেন্ডা তো আছে গভর্নমেন্টের, তাই না? তো প্রায়োরিটি এজেন্ডা আপনি যদি মনে করেন যে এটা হওয়া দরকার, তাহলে আপনাদের সেক্টর থেকে এটা হওয়ার জন্য টোটাল সহযোগিতা দিতে হবে, সমালোচনা। আর একটি মাত্র বিশেষায়িত হাসপাতালে হবে না, বিভাগীয় শহর, জেলা শহর সব জায়গায় যেতে হবে। প্রতিটা হসপিটালের, সরকারি হসপিটালের সঙ্গে এর একটা ব্রাঞ্চ করে দিতে হবে, শাখা, যেখানে এই ডিসঅর্ডার পারসন যারা আসবে, যারা অটিস্টিক বেবি যারা যাই থাকুক, তারা এসে যেন ওখানে তা প্রাথমিক চিকিৎসা অন্তর নিতে পারে, তার বাবা মা, তার আত্মীয় স্বজনরা বুঝতে পারে যে এখানে আমরা উন্নত চিকিৎসা না পেলেও আমাদের ওই স্পেশাল জায়গায় যাইতে হবে, এই পথগুলো তাদেরকে চিনিয়ে দিতে হবে। এরা তো খুবই অস্থির থাকে ছেলে মেয়ে নিয়ে, তাই না? আমরা তো দেখি। মানে আমি একটা ছোট্ট বিষয় একটু বলি, প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের ভাতা বৃদ্ধির জন্য একটা প্রসেশন করেছিলেন। সেখানে যেভাবে তাকে পুলিশ যেভাবে তাদের উপরে আক্রমণ করছে, যেভাবে হ্যারাস করেছে, এটা তো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। এখন এখানে তো আপনার কিছু করার না, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আপনাকে যদি আমি বলি, আপনি বললেন যে ভাই এটা তো ভাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ। এইটার জন্যই আসলে এই প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে কি করা হবে সেটা একটা রাষ্ট্রের পলিসি হিসাবে এর জায়গায় থাকা দরকার। আমি এই জন্য বলছি হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচে যেতে হবে, হলিস্টিক ওয়েতে, এবং প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর সমন্বিতভাবে এটা কাজ করতে হবে। এখন একজনকে দোষারোপ না করে এটা কিভাবে রাষ্ট্রের বৃহত্তর সাথে সবাই মিলে এই কাজটা সম্পাদন করা যায় সেটা করতে হবে ঐক্যবদ্ধভাবে। হ্যাঁ, আমরা যদি ধরেন চারিদিকে দেয়াল তুলে ফেলি যে ওকে দোষ দিচ্ছি, ওকে দোষ দিচ্ছি, তাহলে দেখবেন যে দেয়ালের মধ্যে নিজেরাই আটকা পড়বো, সামনে আগাতে পারবো না। কিন্তু সামনে আগাতে হলে, গোল অ্যাচিভ করতে হলে সমালোচনা না করে কি করতে হবে গভর্নমেন্টকে সাজেস্ট করেন, তাহলে গভর্নমেন্ট আপনাদের সবাইকে নিয়ে এই কাজটা করতে পারবে। আমাদের গণসংহতির রুবেল ভাই যেটা বললেন যে
ইন্টারমিনিস্ট্রিয়াল একটা কমিউনিকেশনের বিষয়, সেটা আসলে আরও জটিলতা তৈরি করবে। কারণ এর আগে আমি দেখেছি যে মেডিকেল টেকনোলজিসদের দুইটা গ্রুপ হয়ে গেছিল, একটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রিক আর একটা স্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্রিক। এই দুইটাকে সমন্বয় করার জন্য একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি করা হলো। শিক্ষা স্বাস্থ্য এই দুইটা মন্ত্রণালয় নিয়ে, সঙ্গে জনপ্রশাসন সম্পৃক্ত ছিল। এই 3 মিনিস্ট্রির একটা মিটিং করতে 3 বছর লেগেছে। ইন্টারমিনিস্ট্রিয়াল যদি করা হয় এবং 11-12টা মিনিস্ট্রি যদি থাকে, হয়তো 12 বছর লেগে যাবে একটা মিটিং করতে। আমি আপনার সাথে ভিন্ন মত পোষণ করছি। এটা হয়তো একটা ঘটনা হতে পারে, কিন্তু এতগুলো কাজ হচ্ছে না, এতগুলো ভালো কাজ আলোর মুখ দেখছে না, তাহলে কিভাবে হচ্ছে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং এর আউটকাম এগুলো? জি, কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে, কিন্তু আমরা চাই এই কাজগুলো গতি পাক। আমি একটু কথা বলি, অন্যভাবে একটু না নিলে খুশি হব। এটা হলো আমাদের সম্মানিত আলোচক মহোদয়রা অনেক মূল্যবান কথা বলেছেন। আমরা আগামীতে একটি প্রতিবন্ধীদের জন্য একটি সুন্দর সমাজ পাবো এই প্রত্যাশা করছি। তো প্রচারণার বিষয়ে যে একটা কথা আসছিল, যেমন আমরা আলোচনায় জানলাম সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অনেক প্রতিষ্ঠান আছে যেটা অনেক সাধারণ প্রতিবন্ধীরা জানেই না, আসলে মাঠ পর্যায়ে ওইভাবে প্রচারণা নাই। তা আমার একটি প্রস্তাব, হয়তো আমার প্রস্তাবটা কেমন হবে জানি না, হঠাৎ করে মনে আসলো যে আমরা যারা রাজনীতি করি, যেমন আমাদের শিল্পকলা একাডেমি মহাপরিচালক মহোদয় বলেছেন যে পলিটিক্যাল কালচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আপনারা যারা রাজনীতিবিদরা আছেন তারা তো বিভিন্ন সভা সেমিনার করেন, অনেক বিষয় নিয়ে কিন্তু আপনারা আলোচনা করেন, মহিলাদের নিয়ে আলোচনা করেন বা তরুণদেরকে নিয়ে আলোচনা করেন, এরকম বিভিন্ন সেক্টর ওয়াইজও কিন্তু আপনাদেরকে আমি দেখি বিভিন্ন সময় আলোচনা হয়। তা আপনারা প্রতিবন্ধী জনগোষ্ঠীদেরকে নিয়ে কোনো সভা সমাবেশ বা কোনো সেমিনার আপনাদেরকে ওইভাবে দেখি নাই। যেমন বিএনপির কথা যদি বলি, যেমন তারুণ্যের শক্তি নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভাগীয় পর্যায়ে আলোচনা করেছে, সেখানে কোনো প্রতিবন্ধী প্রতিনিধিকে তারা রেখেছে কিনা অ্যাটলিস্ট আমার নজরে আসে নাই আর কি। তো এই বিষয়গুলি যদি আসে, আপনারা যখন সমাবেশ করেন তখন যদি প্রতিবন্ধীদের নিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলি কী আছে, কিংবা সমাজ কিছু কিছু এলাকায় কিন্তু কিছু স্পেশাল কাজ হয়, সেগুলো যদি আপনারা একটু খোঁজ খবর নেন, তাহলে কিন্তু আপনাদের বক্তব্যের মাধ্যমে যদি সেগুলো উপস্থাপন করেন, কারণ সেখানে লাখ লাখ হাজার হাজার লোকও কিন্তু আসে, তারা কিন্তু সেই ডিসএবিলিটি সম্পর্কে মেসেজটা পেয়ে যাবে যদি আপনাদের মুখ থেকে দু একটা শব্দ বের হয় আর কি। আমি মনে করি এই বিষয়গুলি নিয়ে কাজ করা দরকার, কারণ আমাদের অনেক রাজনীতিবিদেরাই জানেন না যে আসলে সরকারিভাবে কী আছে। যেমন ভাই বললেন যে আমি জানতাম না যে প্রতিবন্ধী ফাউন্ডেশনের এরকম একটা প্রতিষ্ঠান আছে, অথচ একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ঠিক এভাবে আমাদের প্রত্যেককে জানার চেষ্টা করতে হবে এবং সেটা আমাদের সভা সেমিনার হোক এভাবে জানাতে হবে। জি, ধন্যবাদ। দর্শক, এবারে চলে যাচ্ছি বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানের কাছে। হেলেন জেরিন খান আপা, আপনি এতক্ষণ সবার কথা শুনলেন, অনেক অভিযোগ, অনেক পরামর্শ, অনেক সুপারিশ আপনি শুনেছেন, এবং এগুলো বাস্তবায়নের দায়িত্ব আপনাদেরই, রাজনীতিবিদদের। কি বলবেন আপনি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আমাকে কথা বলার সুযোগ দিয়েছে আরটিভি, সেই কারণে আরটিভির কলাকুশলীদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আর এখানে অনেকে অনেক 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 গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে, তার উত্তর আমি একটা একটা করে দিব। আসলে এখানে তো কাঠগড়ায় আমার দাঁড়ানোর কথা না, সরকারের থেকে যিনি এসছেন, সরকার আসলে আমরা কি মনে করি যে সরকার হলো সব কিছুর সম্মিলিত একটা জায়গা। তো সে কিন্তু এটা রাজনীতিবিদদের ঘাড়েও দিতে পারেন না, কিংবা সামাজিকভাবে এটা না। তো সেই কারণে আমি আমার রাজনৈতিক দল হিসাবে যেই বিষয়টা এসছে সেটা প্রথমে বলতে চাই। কথাটা এইভাবে আমি বলতে চাই যে সর্বাঙ্গে ঘা মলম লাগাবো কোথায়। আমাদের এই দেশটার এত এত সমস্যা এবং এত এত ঘা আছে, সেখানে সবচেয়ে বড় ঘাটাকে কিন্তু আমরা ওভারলুক করছি। আমি বলবো এই যে প্রতিবন্ধীদের এখানে যে যারা আলোচনা করলেন, আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা আমাদের অনেক কাজ করা দরকার। আর এক ভাই বলেছেন যে রাজনীতিবিদ, দেখেন গত 17 বছর বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না, সেই কারণে রাজনীতিবিদদের এই মুহূর্তে ব্লেম দিয়ে কোনো লাভ নেই। তবে আমরা আগামী দিনে চলতে চাই, সেই জায়গাটাতে আমরা অনেক বেশি বেশি সব বিষয় নিয়ে সেখানে প্রতিবন্ধী জনদের জন্য আমরা অনেক ভূমিকা রাখতে চাই। এখানে প্রথম আমি যে জায়গাটা থেকে শুরু করতে চাই সেটা হলো, দেখেন মানবিক করে তোলা দরকার। আমরা যদি প্রতিবন্ধীদের প্রথমেই আমরা যদি আলাদা করে দেই
যেটা হচ্ছে সমাজে, এই জায়গাটা আমি বলবো যে যেমন পরিবারের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ একটা ছোট বাচ্চা মানে আমাদের আগামী প্রজন্ম, আমরা যারা হয়ে গিয়েছি তো গিয়েছি, কিন্তু আমাদের আগামী প্রজন্ম আমরা কিভাবে গড়ে তুলব সেই জায়গাটাই মনে হয় এখন নতুন করে চিন্তা করা দরকার। দেখেন, আমরা যদি প্রথমে ওই বাচ্চাটা প্রথম শিক্ষাটা পায় কিন্তু তার পরিবার থেকে, তার পরিবার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষার জায়গা, আর দ্বিতীয় শিক্ষার জায়গাটা হচ্ছে তার শিক্ষা প্রতিষ্ঠান। তা আমরা যদি প্রতিবন্ধী মানে প্রজন্মকে আলাদা করে আলাদা একটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে দেই, তো সে কিন্তু আর কখনোই এই সামগ্রিক সমাজের মধ্যে কিন্তু আসতে পারলো না। সেই কারণে আমি প্রথমেই এখান থেকে শুরু করতে চাই যে এই জায়গাটা আমাদের মনে হয় আলাদা করে কোনো প্রতিষ্ঠান না, একই প্রতিষ্ঠানে থাকবে, প্রয়োজন হলে একত্রে থাকবে। কারণ আমরা ওই যে বলে না যে ইউজ টু, মানে যখন সে সবসময় একটা প্রতিবন্ধী তার সহকর্মী কিংবা সহপাঠী পাবে, তখন কিন্তু আস্তে 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 করে তার প্রতি তার আলাদা একটা দায়িত্ববোধ জেগে উঠবে। এটা কিন্তু আমাদের করা দরকার। তো ওই মাইন্ডসেটটা যদি আমরা গড়ে তুলতে না পারি, আমরা যত এই যে আলাদা করে এটা করব ওইটা করব, এই জায়গায় তো আমরা প্রতিবন্ধীদেরকে আলাদা করে ফেলতেছি। আমার মনে হয় এই জায়গাটা আমাদের ঠিক হচ্ছে না। হ্যাঁ, প্রতিবন্ধীদের জন্য একই প্রতিষ্ঠানে হয়তো বা আলাদা মানে করে তার জন্য অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার আছে, যেহেতু শারীরিকভাবে সে অসুস্থ সেই কারণে, কিন্তু তাকে সবসময় অন্য 10টা স্বাভাবিক স্টুডেন্টদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে তাকে থাকতে দেওয়ার এই সুযোগটা আমার মনে করে দেওয়া দরকার। এবং এই জায়গাটাই আমি মনে করি শিক্ষকদের বিরাট ভূমিকা পালন করা দরকার। শিক্ষকরাই তো আগামী প্রজন্ম গড়ে তুলবে, তাই তাদের মানে ধৈর্যটা যদি না থাকে, এই ধরনের উদার মন মানসিকতা না থাকে, তাহলে তো আমরা যে ইনক্লুসিভ যে সমাজ ব্যবস্থা করতে চাচ্ছি সেটা কিন্তু কখনো হবে না। তো আমি বলবো যে এই জায়গাটাতে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার। আর আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় বলতে চাই, আমি একটু আমার প্রতিবন্ধী ভাই বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশই করতে চাই যে আমি ব্যক্তিগতভাবে আমি দীর্ঘ বছর যাবৎ রাজনীতি করি, আমি অনেক জায়গায় অনেক কাজ করেছি। যেমন আমি বলতে পারি আমার পৈতৃক ভিটা আমি দিয়েছিলাম শিশু সদন করতে, যেখানে 100 এতিমরা পড়াশোনা করছে। আমি একটা ক্লিনিক করে দিয়েছি আমার বাবা মার নামে, যেখানে একজন ডাক্তার MBBS ডাক্তার আছেন, যিনি সপ্তাহে 2 দিন বিনা টাকায় চিকিৎসা সেবা দেয় এবং প্রাথমিক যে ওষুধ আছে সেটা দেয়। কিন্তু আমি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য ওইভাবে সামগ্রিকভাবে করি নাই। কিন্তু আমার পরিবারের যেমন আমার ফার্স্ট কাজিন আছে, কথা বলতে পারে না, মায়ের পক্ষে একজন আছে ও একটু মানে সহজ সরল। আমার ওই 2 যে ফার্স্ট কাজিন, আল্লাহ পাক কিন্তু দেখা যায় কি যে এই ধরনের প্রতিবন্ধীদের হয়তো শারীরিকভাবে প্রতিবন্ধী করেছে, কিন্তু অন্য একটা জায়গায় স্পেশাল করে তুলেছে। সেই জায়গাটায় যেমন আমার যে বোনটা কথা বলতে পারে না, ও এত অসাধারণ যে কেউ কোনো কথা বললে কিন্তু পুরাটা বুঝতে পারে, এবং সে অসাধারণ মানে কাজ করতে পারে, যেমন হাতের কাজ বলেন, তারপরে সুন্দর করে সাজানো, তারপরে মানে কাপড় বানানো, ড্রেস বানানো, মানে এমন কোনো কাজ নেই যে একবার দেখলে ও করতে পারে না। তা আমি দেখেছি যে প্রতিবন্ধী যারা থাকে তাদের অসাধারণ যে বিষয়গুলো থাকে, আমরা যদি পরিবার থেকে সমাজ থেকে এইগুলোকে গুরুত্ব দেই, তাহলে কিন্তু আমার মনে হয় এরা একটা বিরাট সম্পদ হয়ে যাবে, যেটা এখানে অনেক আলোচক এখানে বলেছেন। আমি বাংলাদেশ চিন্তা করছি, সেই জায়গায় যদি সবার সাথে সমানভাবে নিয়ে আসতে চাই, সেই জায়গায় আমার মনে হয় কয়েকটা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো দরকার। সেটা হচ্ছে, একটা হচ্ছে রাজনীতিবিদ অবশ্যই, কারণ রাজনীতিবিদরা লিডিং পয়েন্টে থাকে। দ্বিতীয় হচ্ছে প্রশাসন যদি সহযোগিতা না করে, আর তৃতীয় হচ্ছে মিডিয়া। আমরা যদি সম্মিলিতভাবে এই 3টা জায়গা থেকে সমানভাবে কাজ না করি, তাহলে অন্যকে দোষ দিব, ও অন্যকে দোষ দেব। আলটিমেটলি আমাদের এই যে পিছিয়ে পড়া যে প্রজন্ম, তাদেরকে কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারবো না, সেটা সম্ভব না। আর সেক্ষেত্রে আসলে সচেতনতা এবং সহমর্মিতার কোনো বিকল্প কিছু নাই। তো এই যে আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, যেটা হয় কি যে ধরেন এই যে
বৃদ্ধাশ্রম করা হয়। আমি এটাকে অনেকভাবে খারাপ হিসেবে দেখে, কিন্তু আমি খুব বেশি দেখতে চাই না। কারণ একটা বয়স হলে যখন সবাই তো যার যার কাজে একটা প্রতিযোগিতাপূর্ণ একটা সমাজ হচ্ছে, কিংবা রাষ্ট্র হচ্ছে, কিংবা বিশ্ব হচ্ছে, যেখানে সবাইকে প্রতিযোগিতা করতে হচ্ছে। আগামীতে তো আরও বেশি সেই জায়গায় অনেক ক্ষেত্রেই কিন্তু হয়ে উঠবে না যে বাবা মাকে যে এখন যারা আমরা যেভাবে সময় দিতে পারি ওইভাবে সময় নাও দিতে পারে। তো সেই জায়গায় কিন্তু অনেক ধরনের বৃদ্ধাশ্রম হচ্ছে। তাহলে এই যে আমি আপনার সেই গল্পটায় যেতে চাই, যে এক মা বলছিল যে বলছে যে আমি আল্লাহ পাকের কাছে চাই যে ওর মৃত্যু যেন আমার আগে হয়। কত কষ্ট, কত যন্ত্রণা থেকে এক মা কামনা করে যে তার মৃত্যু হবার পূর্বে তার সন্তানটা যেন মারা যায়। কারণ সে চিন্তা করে যে আমার এই সন্তানটা, আমি এবং তার হাজব্যান্ড বলছে যে আমরা যদি চলে যাই তাহলে ওকে কে দেখবে, কে ওর মানে সেবা যত্ন করবে, তো ওর কীরকম মানে মৃত্যু যন্ত্রণা হবে, মানে ওই সব চিন্তা করে সে আল্লাহ পাকের কাছে নাকি সবসময় কামনা করে যে তার আগে যেন তার সন্তানটা চলে যায়। তা আমি বলতে চাই যে এই কামনা যেন কোনো মা করতে না হয়। সেই কারণে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে বাবা মা না থাকলেও আমাদের এখন এই সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে, আমার পাশের আমার ছোটো বোন বলছিল যে ওর সন্তানটাকে ওই টেক কেয়ার করে। অনেক ক্ষেত্রে ওর পরিবারের যে সেকেন্ড ম্যান, থার্ড যে ম্যান, তারাও কিন্তু থার্ড পার্সন, মানে পরিবারের সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারাও কোনো রকমের সহযোগিতার হাত বাড়ায় না। তো আমরা এই কারণেই বলবো যে একদিকে সামাজিকভাবে, মানসিকভাবে, আর দ্বিতীয়ত হলো যে এমন কোনো ব্যবস্থা করা দরকার যেখানে বাবা মার অ্যাবসেন্সও ওই সন্তানটা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। সেই জায়গাগুলো যদি আমরা কাজ করতে পারি তাহলে আমার মনে হয় যে এই প্রতিবন্ধী এই সম্পদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে। আপনার চমৎকার বলেছেন, শেষে যেটা বলেছেন সত্যি, যে কোনো মা যখন সন্তানের মৃত্যু কামনা করে তার চলে যাওয়ার আগে যে আমার আগে যেন আমার সন্তান চলে যায়, এর থেকে কঠিন উচ্চারণ পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। এবং আমাদের অধিকাংশ মা এই কামনাটাই করে, কারণ এখনও আমরা বাংলাদেশে এমন একটা নিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জন্য, এই প্রতিবন্ধী মানুষগুলোর জন্য আসলে গড়ে তুলতে পারিনি। আমি একটু হোপফুল, আজ থেকে আপনি যদি 25 বছর কিংবা 30 বছর আগে তার দিকে যাই, সেখানে কিন্তু প্রতিবন্ধীরা অনেকটা মানে কি বলবো, অবহেলা, অবজ্ঞা, এবং এমনও হয়েছে যে পরিবারিতে এই সন্তানটাকে যে একটা শিক্ষা দেওয়া যায় সেটাই জানতো না। কিন্তু এখন কিন্তু অনেক মানে কি বলবো, অনেক মানুষের অনেক সুযোগ এসছে, অনেক প্রতিষ্ঠান হয়েছে যেখানে সন্তানটাকে মানে নতুন করে শিক্ষা দিচ্ছে। এবং এই যে এখানেই আমাদের দুজন ভাই বোন এসছে, যারা শর্মী আর হলো জহির, হ্যাঁ, ওরা তো এখন এই দেশের সম্পদ। ওরা শুধু এদেশের সম্পদ নয়, ওরা মনে করি আমাদের সারা পৃথিবীর অন্যতম সম্পদ, আমাদের সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত। তো আমি মনে করি যে এরকম আমরা আরেকটা বিষয় এখানে বলতে চাই যে প্রায় 45-46 লক্ষ স্টুডেন্ট আছে যারা প্রতিবন্ধী। তাই কিছুদিন আগে দেখলাম যে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হচ্ছে না, অনতিবিলম্বে আমারই থাকবে। এবং আমি বলতে পারি এটা যে মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে এই জায়গাটা আমি অনেক কাজ করতে চাই। এই জায়গাতেই আমি আসতে চাই, এই জায়গাতেই আমি একটি কথা বলতে চাই যে নির্বাচনের কথা যেহেতু আপনি তুলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে অনেক প্রতিশ্রুতি ঘোষণা করেন, কিন্তু সেগুলো আর পরে বাস্তবায়িত হয় না। কারণটা কি, বাধাটা কোথায়, এবং সংসদে এই বিষয়গুলো কতটা জোরালোভাবে উত্থাপিত হয়? সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না। সেই ক্ষেত্রে হয় কি, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি চলে, ধরেন এবারে যারা ম্যানিফেস্টোতে প্রতিশ্রুতি নিয়ে আসবে, সেগুলো যদি আগামী 5 বছর পর যারা সরকার গঠন করবে তারা যদি পূরণ করতে না পারে, তাহলে তারা পরবর্তী 5 বছর পর যখন তারা জনগণের কাছে যাবে, তারা রিজেক্ট করবে। তখন জনগণ বলবে তুমি তো অনেক প্রতিশ্রুতি দিয়েছো, তুমি তো সেগুলো বাস্তবায়ন করো নাই, অতএব সে কিন্তু পরবর্তীতে আর সরকার গঠন করতে পারবে না। এই জন্যই দরকার কি একটা স্বাভাবিক প্রক্রিয়া। সব
সবসময় যেন এই পলের মানে রাজনৈতিক দলগুলা জবাবদিহিতার মধ্যে থাকে এবং সরকারটিও যেন পরবর্তী সরকার যে হবে সে যেন সবসময় একটা জবাবদিহিতার মধ্যে থাকে। এই জন্যই তো আমরা গণতন্ত্র বলছি, এই জন্যই তো আমাদের এই গণতন্ত্রের পথেই আমাদের হাঁটতে হবে। কারণ এই গণতন্ত্র না থাকলে তো মানে তারা কখনোই জবাবদিহিতার মধ্যে থাকে না এবং তারা যা ইচ্ছা তাই করতে পারে। সেই জায়গায় তো আমরা কখনো যেতে চাই না। আমাদের সবার লক্ষ্য বাংলাদেশ এগিয়ে যাবে, তাই না? বাংলাদেশ মানে দেশের উন্নতি হবে সব দিক দিয়ে, আর সেই উন্নতিতে কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের সমান গুরুত্ব রয়েছে। যদি আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাদেরকে সম্পদে পরিণত করতে না পারি, তাহলে আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠী পিছিয়েই থাকবে এবং পিছিয়ে থাকবে আমাদের বাংলাদেশ। এটার সাথে তো আমি সম্পূর্ণ একমত, কারণ প্রতিবন্ধী 8-10টা মানুষের মতো তারা মানুষ, তাদেরকে তো কখনোই পেছনে রাখা যাবে না, তাহলে সত্যিকার অর্থেই তো বাংলাদেশ পেছনে থাকবে। সেই জায়গায় তো আমাদেরকে সব সেক্টরে যেভাবে কাজ করতে হবে ঠিক একইভাবে প্রতিবন্ধী, এবং এই জায়গায় আর একটু স্পেশালি এটাকে নজর দিতে হবে, গুরুত্ব দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের এই বিশেষ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আজকের আলোচনা থেকে এটি স্পষ্ট যে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি, এই প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিতে হলে সরকারি সদিচ্ছা, রাজনৈতিক অঙ্গীকার, সামাজিক দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন অপরিহার্য। আমাদের আলোচকবৃন্দ শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন এবং তার সমাধানের পথও বাতলে দিয়েছেন। আইন ও নীতিমালার সঠিক প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া এই বিশাল জনগোষ্ঠীকে মূলধারায় আনা কোনোভাবেই সম্ভব না। আমরা আশা করি বার্জার পেন্টস গোলটেবিল আলোচনার সুপারিশগুলো নীতি নির্ধারকদের কাছে পৌঁছবে এবং একটি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকল দর্শক এবং বিজ্ঞ আলোচকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পার্টনার RTV, দৈনিক কালবেলা এবং RTV অনলাইনকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।